আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম এইচইসি জীববিজ্ঞান প্রথম পত্র সুপার স্পেশাল একটি নতুন অধ্যায় আজকে আমরা শুরু করতে যাচ্ছি। আর সেই অধ্যায়টার নাম হচ্ছে জীববিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায় অণুজীব। তো আমাদের আজকের এই স্পেশাল অধ্যায়ের স্পেশাল ফার্স্ট লেকচার। আমাদের এই জীববিজ্ঞান প্রথম পত্রের যে 4 নম্বর অধ্যায় অণুজীব, এই অণুজীবের মধ্যে এমন কিছু স্পেশাল টপিক রয়েছে যে টপিকগুলো থেকে প্রতি বছর বোর্ড পরীক্ষায় অনেক প্রশ্ন আসে। তো এই অণুজীব অধ্যায়টা আমরা ধারাবাহিকভাবে পড়ব। অধ্যায়ের শুরুতে যা আছে এটা আগে পড়ব, তারপর সিরিয়াল মতো সব কিছু পড়ে আমরা বোর্ড প্রশ্ন সলভ করার চেষ্টা করব। তো চলো আমরা শুরু করি আমাদের আজকে স্পেশাল ক্লাস। তো সবাইকে একটা কথা বলতেছি, রিকোয়েস্ট। সে কথাটা হচ্ছে, আমরা যখন এই অংশটা ভালো করে পড়ব, অর্থাৎ আমরা যখন এই অধ্যায়টার মধ্যে আলোচনাগুলো করব, এর মধ্যে অনেক কিছুই আমাদের মুখস্থ করতে হবে। যদিও একটু বুঝতে কষ্ট হইতে পারে, তারপর একটু কষ্ট করে মুখস্থ করা ট্রাই করবা, কারণ আমাদের এই অংশটা টোটালি মুখস্থের বিষয়। বায়োলজি মানে মুখস্থ, তবে একটু টেকনিক্যালি মুখস্থ করার চেষ্টা করতে হবে। আর একটা কথা বলি, আমাদের এই অধ্যায় থেকে ম্যাক্সিমাম বোর্ড পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, মানে একটা কমন অধ্যায়। এই অধ্যায় থেকে প্রশ্ন করা হয় বোর্ড পরীক্ষায়, কলেজ পরীক্ষাগুলোতেও প্রশ্ন হয়ে থাকে। আর এই অধ্যায়ে এমন কিছু স্পেসিফিক টপিক আছে যে টপিকগুলো একটু ভালো করে পড়লেই মোটামুটি পরীক্ষায় উত্তর করে আসা যায়, বেশি কিছু পড়তে হয় না। তো চলো আমরা আজকের স্পেশাল ক্লাসটা শুরু করি। তো আমাদের আজকের স্পেশাল যে ক্লাস, এটা হচ্ছে আমার অণুজীবের অধ্যায়। তো আমরা প্রথমে অণুজীব যে অধ্যায়টা আছে সেই অধ্যায়টা শুরু করি। স্ক্রিনে দেখতে পাচ্ছ সবাই, এই হচ্ছে আমার 4 নম্বর অধ্যায়ের চিত্র, 4 নম্বর অধ্যায়ের যে অংশ, বইয়ের অংশ, সেটা আমরা ডক্টর মোহাম্মদ আবুল হাসান স্যারের বই ফলো করে পড়তেছি। তো সবাইকে বলতেছি, একটু আমাকে জানাও যে স্ক্রিনটা ক্লিয়ার কিনা, স্পষ্টভাবে দেখা যাচ্ছে কিনা, সব কিছু ঠিক আছে কিনা। থ্যাংক ইউ সো মাচ। তো চলো আমরা শুরু করি। তো অধ্যায়টা শুরু করার পূর্বেই তোমাদের বলতেছি, এই অধ্যায়ের মধ্যে বইটা খুললে দেখবা অনেকগুলা পেজ। এত পেজ পড়া লাগে না, সত্যি কথা বলতেছি, এত কিছু পড়া লাগে না। কি পড়তে হবে আমি তোমাদের আজকে শিখিয়ে দিব, আর কি পড়তে হবে না তাও বলে দিব। বাকি কাজটা তোমরা নিজেরা করতে পারবা ইনশাল্লাহ। তো অনেকেই যারা নতুন আসো বইটা খুলে দেখতে পারো, আল্লাহ, এটা দিয়ে পেজের পর পেজ এত পড়া কেমনে মুখস্থ করবো। আসলে এত কিছু পড়তে হয় না, টেকনিক ওয়াইজ পড়লেই আমাদের অধ্যায়গুলো কমপ্লিট হয়ে যায়। শুধু এই অধ্যায় না, যে কোনো অধ্যায় টেকনিক ওয়াইজ পড়তে হবে, সব কিছু পড়া লাগে না। যেগুলো পড়ার সেগুলো পড়তে হবে, যেগুলো পড়ার মতো না সেগুলো পড়তে হবে না, ব্যাস প্যারামুক্ত। বায়োলজিতে আমাদের একটা মাত্রই মাথা ব্যথা, এত কিছু মনে থাকে না, মুখস্থ করবো কেমনে। আসলে মুখস্থের বিষয়টা আমাদের ওটা, মানে মুখস্থের বিষয়টা আমি জোরালোভাবে আলোচনা করতেছি না। আমি বলতে চাচ্ছি যে যেই টপিকটা স্পেশাল সেটা তুমি ভালো করে মনে রাখার জন্য পড়বা। মুখস্থ করতে পারলে তো আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু মুখস্থ থাকবে না, টেকনিক ওয়াইজ মনে রাখার চেষ্টা করতে হবে। তবে সব কিছু মনে রাখতে হবে না, যতটুকু লাগবে ততটুকু আমরা পড়বো। তো চলো শুরু করি। আমাদের এই 4 নম্বর যে অধ্যায়, এই 4 নম্বর অধ্যায়ের মধ্যে অণুজীব নিয়ে আলোচনা করতে হবে। অণুজীব বলতে আমরা যেটা বুঝি, ক্ষুদ্র ক্ষুদ্র জীব বা জীবাণু, যার মধ্যে ভাইরাস আছে 1 নম্বরে, ব্যাকটেরিয়া আছে, তারপর হচ্ছে আমাদের আরও ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র অণুজীব আছে যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না, শক্তিশালী মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়, ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে আমাদের দেখতে হয়, সেগুলোকে আমরা কি বলে থাকি, অণুজীব বলে থাকি। তো থ্যাংক ইউ সো মাচ, জয়েন করছে অনেকেই। তো এখন আমরা অধ্যায় শুরুতে যাচ্ছি। আমাদের এই অধ্যায় শুরুতে, মানে বইয়ের মধ্যে যদি আমরা বইটা খুলি তাহলে দেখবো যে প্রথমে যে টপিকটার নাম আমরা দেখতে পাচ্ছি তার নাম হচ্ছে ভাইরাস। এখানে কিছু কথা লেখা আছে, এগুলো তোমরা রিডিং করবা, এগুলো মুখস্থ করার তেমন প্রয়োজন নাই। তো আমরা প্রথমে চলে আসি আমাদের প্রথম টপিক, ভাইরাস। তোমরা হয়তো বা সবাই দেখতে পাচ্ছ স্ক্রিনটা, আমি একটু জুম করবো একটু পরই, তাহলে একটু ক্লিয়ারলি দেখতে পাবা। দেখো তো, দেখা যাচ্ছে না সবার এখানে ক্লিয়ারভাবে? এই হচ্ছে প্রথম পড়া, ভাইরাস নিয়ে আমরা পড়া শুরু করবো ইনশাল্লাহ। সবাই তোমাকে জানাও, ক্লিয়ার দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, এখন আচ্ছা বলি, আসলে বইটা তো মনে করো যে ক্ষুদ্র ক্ষুদ্র লেখা, হয়তো বা লেখাগুলো কম দেখা যাবে। আমি মেনলিতে নোট নিয়ে ক্লাস নিব, নোট নিয়ে করছি ক্লাসটা, নোট নিয়েছি আর কি, ক্লাস নিব। তবে একটু তোমাদের দেখা যাচ্ছে বইয়ের পেজটা দেখা যাচ্ছি, কোনগুলো পড়তে হবে সেগুলো আমি দেখাই, তারপরে আমি নোট নিয়ে ক্লাস নিচ্ছি। তো সবাইকে বলতেছি, অণুজীবের প্রথম যে চেহারাটা আমাদের সামনে আসে সেটা হচ্ছে ভাইরাস। এখন কথা হচ্ছে, এই ভাইরাসটা আমার কয় পেজে শেষ হয় আমি তোমাদের একটু দেখাই। আচ্ছা,
এই হচ্ছে ভাইরাসের পরবর্তী অংশটা। একটা পেজ, 2 পেজ, 3 পেজ, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, এই একটা চিত্র আর কি, দেখছো? আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে 14, 15, 16, 17, 18, 19, আচ্ছা 18 পর্যন্ত আছে। এখন কথা হচ্ছে এত পেজ তো মুখস্থ করা সম্ভব না। এই 18 পেজটা যা যা আছে তুমি কি মুখস্থ করতে পারবা বলো তো? 18টা পেজ সব কিছু মুখস্থ করা সম্ভব? কথা বলো। কখনোই এগুলো মুখস্থ করা সম্ভব না। তাহলে আমি এটা কেমনে পড়বো? এত কিছু তো আমার মুখস্থ থাকবে না। আচ্ছা, আমি একটু বলি, এটা পড়ার একটা টেকনিক আছে। একটু এটা আমি বলিনি, এটা পড়ার একটা টেকনিক আছে, সেই টেকনিক তোমাদের শিখাবো কি কি পড়তে হবে, কীভাবে পড়তে হবে। আচ্ছা, তো আমি ভাইরাসের যে মেন আলোচনা আমাদের আজকের ক্লাসের স্পেশাল নোট, সেটা নিয়েই তোমাদের সামনে উপস্থাপন করে তোমাদের ভাইরাস সম্পর্কে আলোচনা করা, তারপর আমি মেন পরবর্তী অংশগুলো দেখাবো। তো এই ভাইরাসের এইখান থেকে এই পর্যন্ত যে কথাগুলো লেখা আছে, এর মধ্যে ভাইরাসের সংজ্ঞাটা মুখস্থ করবা, আর বাকি যা যা আছে সব রিডিং পড়বা। এটা হচ্ছে এই অংশের টেকনিক, পড়ার টেকনিক। সবাইকে আমি আবার বলতেছি, ভাইরাসের এইখান থেকে এখানে যা যা আছে, এখান থেকে শুধু লাগবে সংজ্ঞাটা, আর সংজ্ঞাটা এইখান থেকে শুরু করে এই পর্যন্তর মধ্যেই সীমাবদ্ধ, আর বাকিগুলো জাস্ট রিডিং পড়বা, আর কিচ্ছু করতে হবে না। কথা কি বুঝছো যা বলছি? ওকে, তো চলো আমরা ভাইরাসের সংজ্ঞাটা দেখে আসি। তবে আমি এটা নোট নিয়ে তোমাদের দেখাবো এবং অনেক কিছু বুঝাবো, এই জন্য আমি এটা জাস্ট এভাবে একটু দেখাইলাম স্ক্রিনে। তো আমাদের আজকের স্পেশাল ক্লাসের যে স্পেশাল অংশ, সেটা হচ্ছে নোটের মধ্যে। তো একটু ওয়েট করো, আমি নোটটা বের করে তোমাদেরকে পড়ানো শুরু করতেছি। যদি না বুঝো আমাকে অবশ্যই জানাবা, বলবা, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার জন্য। ওকে, তো আমি শুরু করতেছি আমাদের আজকের ক্লাসের নোট নিয়ে আলোচনা। হ্যাঁ, কে কিছু বলতেছো? একটু স্পিকার চাপ দিয়ে রেখো প্লিজ, স্পিকার চাপ দিয়ে ক্লাস করতে হবে। হ্যাঁ, থ্যাংক ইউ, অনেকে জয়েন করছো, শেষ পর্যন্ত থাইকে অনেক কিছু আমরা এখানে শিখবো ইনশাল্লাহ। ওকে, তাহলে এখন আমরা যাই। তো আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে জীববিজ্ঞান প্রথম পত্র অণুজীব নিয়ে আমরা আলোচনা করতেছি। আচ্ছা, এই অণুজীবের প্রথম যে অংশটা আমাদের ছিল ভাইরাস, এটা আমরা একটু আগে দেখেছিলাম। তো লিখতেছি মারাত্মক টপিক। অণুজীবের মধ্যে যতগুলো টপিক আছে, এর মধ্যে সবচেয়ে মারাত্মক হচ্ছে আমার এই টপিকটা, সেটা হচ্ছে ভাইরাস। ওকে, আচ্ছা, তো আমাদের তো এখন বর্তমানে যেই কি বলে একটা ভাইরাস আশেপাশে দেখা যাচ্ছে, করোনা ভাইরাস না, কি বলো, করোনা ভাইরাস চলে গেছে রিসেন্টলি যে ভাইরাস, ডায়রিয়া, আরে না, রাসেল ভাইপার, রাসেল ভাইপার, বুঝলে গেছো? আরে আরে শুনো, রাসেল ভাইপার সাপ হলো, এটা ভাইরাস না, ছড়াই গেছে না, বুঝো নাই? রাসেল ভাইপার তো ছড়াই গেছে, ভাইরাস মানে কি ছড়িয়ে যাওয়া, ভাইরাল হওয়া, বুঝো না? কথাগুলো বলে ভাইরাল হয়েছে, ভাইরাল, ভাইরাল মানে ছড়িয়ে পড়ছে। আসলে আমি রাসেল ভাইপার বলতে ছড়ানোকে বলতেছি, ছড়ানো মানে ছড়িয়ে গেছে আশেপাশে, সেই ভাইরাস। বুঝতে পারছো কথা যা বললাম? একটু কথা বলো সবাই। ওকে, ঠিক আছে। না না, সাপ রে ইয়া বানাইনি, মানে বললাম সাপের কথাটা ভাইরাস হয়ে গেছে, এটাই আর কি। আচ্ছা, তো মনে রাখবা ভাইরাস বলতে আমরা একটা অণুজীব বললেও ভাইরাস বলতে আমরা মোটামুটি বুঝবো ছড়িয়ে যাওয়া, চারপাশে কি হয়ে যাওয়া, ছড়িয়ে যাওয়া। আচ্ছা, তো এই ভাইরাস কাকে বলে? এই ভাইরাসের সংখ্যা কিন্তু লাগবে, প্রতি বছরই ম্যাক্সিমাম বোর্ড পরীক্ষা ভাইরাসের সংখ্যাটা আসছেই। তো আমি শুরু করতেছি, স্ক্রিনটা ভালো করে খেয়াল করে দেখো, ভাইরাসের সংজ্ঞায় তুমি কি লিখবা, পরীক্ষা খাতায় লিখবা ঠিক এইভাবে। ভাইরাস হলো নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দিয়ে গঠিত অকোষীয় অতি আণুবীক্ষণিক এবং বাধ্যতামূলক পরজীবী, যা জীবদেহের অভ্যন্তরে সক্রিয় হয়ে রোগ সৃষ্টি করে, কিন্তু জীবদেহের বাইরে বের হয়ে গেলে নিষ্ক্রিয় অবস্থায় বিরাজ করে। ব্যাস, এটাই হচ্ছে আমাদের ভাইরাসের সংজ্ঞা। আমি আবার এক লাইনে একটানা বলতেছি, ভাইরাস হলো নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দিয়ে গঠিত অকোষীয় অতি অণুবীক্ষণিক বাধ্যতামূলক পরজীবী, যা জীবদেহের অভ্যন্তরে সক্রিয় হয়ে বিভিন্ন রোগ সৃষ্টি করে, কিন্তু জীবদেহের বাইরে নিষ্ক্রিয় অবস্থায় বিরাজ করে।
তোমাকে পরীক্ষায় এইখান থেকে শুরু করে এই পর্যন্ত না লিখলে 1-কে 1 দিবে না। এটা হচ্ছে ভাইরাসের সংজ্ঞা, মুখস্থ করার চেষ্টা করতে হবে। সবাই কি এতটুকু কথা বুঝতে পারছো? জি স্যার। থ্যাংক ইউ সো মাচ। ওকে, তো এখন কথা হচ্ছে ভাইরাসের সংজ্ঞার মধ্যে অনেক কিছু হয়তো বা আমরা অনেক কিছু বুঝতেছি না, তো আমি একটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। হাইলাইটগুলো একটু দিকে তাকাবা। ভাইরাসের দেহে মূলত 2টা উপাদান আছে, একটাকে বলা হয় নিউক্লিক অ্যাসিড আর একটাকে বলা হয় প্রোটিন। এই নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন ছাড়া ভাইরাসের দেহের মধ্যে তেমন কিছুই পাওয়া যায় না। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, আমরা জানি আমাদের কোষের মধ্যে কি থাকে, মাইটোকন্ড্রিয়া, তারপর হচ্ছে গিয়ে গলগি বডি, তারপর হচ্ছে সাইটোপ্লাজম, আরও অন্যান্য উপাদানগুলো থাকে। কিন্তু দুঃখের বিষয় ভাইরাসের দেহে এগুলো কিচ্ছু থাকে না। ভাইরাসের দেহে শুধুমাত্র নিউক্লিক অ্যাসিডই থাকে আর প্রোটিনই থাকে, মনে রাখবা। এখন কথা হচ্ছে পরবর্তী কথাগুলোর মধ্যে একটু বুঝতে হবে। ভাইরাসকে বলতেছে অকোষীয়। অকোষীয় মানে ভাইরাসের নির্দিষ্ট কোনো আকার আকৃতি নাই। ভাইরাসের শেপগুলো বিভিন্ন রকম হয়। কোনো ভাইরাস দেখতে গোলাকার, কোনো ভাইরাস দেখতে লম্বা আকার, কোনো ভাইরাস দেখতে সাপের মতো পেঁচানো। মানে ভাইরাসের যে নির্দিষ্ট আকার বা আকৃতি এটা নাই, মানে ভাইরাসের কোষের কোনো আকার নাই, এটাকে বলা হয় অকোষীয়। তো বুঝতে পারছো অকোষীয় মানে কি? আচ্ছা, এরপরে বলতেছে অতি অনুবীক্ষণিক জীব। থ্যাংক ইউ। অতি অনুবীক্ষণিক মানে ভাইরাসকে খালি চোখে দেখা যায় না, ভাইরাসকে দেখার জন্য শক্তিশালী ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়, এর জন্য তার নাম হচ্ছে অতি অনুবীক্ষণিক জীব। এবং ভাইরাস একটা পরজীবী। ভাইরাস কিন্তু অন্যের ওপর ডিপেন্ড করে চলে, অন্যের ওপর বংশ বিস্তার করে, নিজের বিস্তার করতে পারে না, মানে অন্যের ওপর ডিপেন্ড করে তার জীবন পরিচালনা করে। এই জন্য ভাইরাসকে বলা হয় বাধ্যতামূলক পরজীবী। ভাইরাস অন্যর উপর ডিপেন্ড করেই চলতে পারবে, এটা বাধ্য, সে নিজে কখনো চলাফেরা করতে পারবে না, এটাকে বলা হয় বাধ্যতামূলক পরজীবী। বুঝতে পারছো কথাটা? থ্যাংক ইউ। এরপরে জীবদেহের অভ্যন্তরে সে রোগ সৃষ্টি করে, কিন্তু জীবদেহের বাইরে নিষ্ক্রিয় অবস্থা থাকে। এই নামটা আমি পরে বুঝাচ্ছি। তো এই হচ্ছে আমার ভাইরাস নিয়ে আলোচনা। ভাইরাসের সংজ্ঞাটা তোমরা মোটামুটি মুখস্থ করবা, আশা করি তোমরা এটা বুঝছো। এখন কথা হচ্ছে যে আমাদের ভাইরাসের পরবর্তী যে অংশটা আমাদের মনে রাখতে হবে, আমি এটা বলার আগে তোমাদেরকে একটা কুইজের মতো একটা প্রশ্ন করব। তোমরা যারা এটা পড়ছো বই থেকে তারাই জানবা, যারা পড়ো নাই তারা জানবা না কিছুই, তবে চেষ্টা করলে বলতে পারবা। আমার প্রশ্নটা হচ্ছে, হ্যাঁ বলতেছে, নাবিলা কিছু বলবা? জি স্যার। আচ্ছা বলো, কি বলবা? কিছু বলতে চাইলে বলতে পারো। স্যার এখানে মানে ভাইরাস হলো পরজীবী স্যার, বাধ্যতামূলক এটা কেন মানে বললো বুঝি নাই। এটা কি বলতে হবে স্যার? বাধ্যতামূলক না এগুলো হয় না? বাধ্যতামূলক বলতে তোমাকে অবশ্যই অন্যের ওপর ডিপেন্ড করে চলতেই হবে। তুমি যদি চাও, সাপোজ ভাইরাসের যদি বংশ বৃদ্ধির কথা বলি, ভাইরাস তো বংশ বৃদ্ধি করে, বাচ্চা কাচ্চা জন্ম দেয়। এখন ভাইরাস যদি বাচ্চা কাচ্চা জন্ম দিতে চায়, তাহলে কিন্তু তাকে একটা জীবন্ত প্রাণীর ভেতরে ঢুকতেই হবে। ভাইরাস কখনোই বাহিরে থেকে, জীবন্ত প্রাণীর বাহিরে থেকে বংশবৃদ্ধি করতে পারে না। এই কারণে ভাইরাসকে বলা হয় বাধ্যতামূলক পরজীবী। ভাইরাস কখনোই অন্যের উপর ডিপেন্ড করা ছাড়া নিজে বংশ বিস্তার করতে পারে না। অর্থাৎ ভাইরাসের বংশবৃদ্ধি করার জন্য একটা জীবন্ত প্রাণীর দেহে ঢুকতে হয়, আদারওয়াইজ সে বাহিরের জগতে কখনোই তার বংশবৃদ্ধি করতে পারে না বা চলাফেরা করতে পারে না, কিচ্ছুই করতে পারে না। এই জন্য তার নাম বাধ্যতামূলক পরজীবী। কথা বুঝতে পারছো এবার? জি স্যার, বুঝি। ওকে, এখন তোমাদেরকে আমি প্রশ্নটা করি। তুমি একটা মানুষ, তোমাকে কি আমি জীব বলবো না জ্বর বলবো বলো তো? জীব। জীব, ভেরি গুড, জীব, গুড। আচ্ছা, এক গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। এখন এই যে কাগজ কলম যারা দেখতে পাচ্ছ, এগুলোর তো প্রাণ নাই, এগুলোকে আমি জীব বলবো না জ্বর বলবো বলো তো? ওকে, এটা সবাই আমরা পারি, ভেরি গুড, এটা তোমরা সবাই পারো। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাইরাসের পরিচয় যদি আমি বলতে চাই, ভাইরাস কি জীব নাকি জ্বর?
ভাইরাস জীবনা জ্বর না, সাধারণত মানব দেহের এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ। মাশাআল্লাহ, উত্তর করতে পারছো। অনেকে মনে করতে পারো স্যার ভাইরাস যেহেতু চলাফেরা করে বংশবৃদ্ধি করে ভাইরাস জীব। আসলে উত্তরটা পরিপূর্ণভাবে ভুল। ভাইরাস জীব না, ভাইরাস জীবও না, ভাইরাস জ্বরও না। তাহলে ভাইরাস কি? ভাইরাস একটা ভাইরাস। মনে রাখবা, আমাদের এই পৃথিবীতে, পৃথিবীর বাহিরে যত কিছু আছে, যাবতীয় যাই আছে সব কিছুই মহান আল্লাহ তাআলার সৃষ্টি। মহান আল্লাহ তাআলার এক চমৎকার এবং খুবই অপরূপ সৃষ্টি হচ্ছে এই ভাইরাস। ভাইরাস জীবও না, ভাইরাস জ্বরও না। আর আমি এই কথাটা এই জন্য লিখছি কারণ আমরা জানি জীব থাকলে তার কি থাকে? চলাফেরা থাকে, খাদ্য গ্রহণ থাকে, তারপর হচ্ছে বংশবৃদ্ধি থাকে। আর জ্বর থাকলে জ্বরের চলাফেরা থাকে না, খাবার গ্রহণ করা লাগে না, বংশবৃদ্ধি করা লাগে না। আচ্ছা, প্লিজ স্ক্রিন শেয়ারে চাপ দিও না, হ্যাঁ প্লিজ স্ক্রিন শেয়ারে চাপ দিও না, তাহলে আমাদের ক্লাস নিতে সমস্যা হয়। তো দেখো, আমি যেটা বলতেছিলাম, জীবের বংশবৃদ্ধি, খাবার, চলাফেরা সব কিছুই করতে হয়, কিন্তু জ্বরের কিছুই করতে হয় না, কিছুই করা লাগে না। কিন্তু এই যে ভাইরাস, এই ভাইরাস একসময় জীবন্ত হয়ে কাজ করে, একসময় মৃত হয়ে কাজ করে। অর্থাৎ ভাইরাস একসময় জীবন্ত থাকে, একসময় মৃত থাকে, আবার জীবন্ত হয়, আবার মৃত্যুবরণ করে, আবার জীবন্ত হয়, আবার মৃত্যুবরণ করে। মানে ভাইরাসটা এমন একটা সত্তা যেটা আল্লাহ তাআলা সৃষ্টি করছে। ভাইরাস মহান আল্লাহ তাআলার এক অপরূপ সৃষ্টি, যেইটা সম্পর্কে বিজ্ঞানীদের এখনও পর্যন্ত গবেষণা চলতেছে। ভাইরাস কি আসলেই জীব নাকি জ্বর? কারণ ভাইরাসের মধ্যে জীবের সকল গুণাগুণও পাওয়া যায়, আবার ভাইরাসের মধ্যে জ্বরের গুণাগুণও পাওয়া যায়। এইটাই হচ্ছে সত্যি কথা। যার কারণে একে জীব এবং জ্বরের যোগসূত্র বলা হয়। হ্যাঁ, এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ কবিতা, বলতে পারতেছো। তো এই জন্যই আমাদের ভাইরাসকে জীবও বলা হয় না, জ্বরও বলা হয় না, মাঝামাঝি একটা অবস্থা বলা হয়, বা বলা হয় ভাইরাস আসলে ভাইরাসই। তো এটা নিয়ে আমাদের ক্ষণ প্রশ্ন হয়, গহতেও প্রশ্ন হয়। আজকে আমরা দেখবো ক্লাসে সব ইনশাল্লাহ আস্তে আস্তে। ওকে, তো এই যে কথাটা বলতেছি, ভাইরাস মহান আল্লাহর এক অপরূপ সৃষ্টি। কেন? তো এখানে আমি 3টা পয়েন্ট বলবো। 1 নম্বর পয়েন্ট, ভাইরাস জীবও নয় এবং কি জড় বস্তুও নয়, মনে রাখবা। 2 নম্বর পয়েন্ট, ভাইরাস জীবদেহের ভেতর প্রবেশ করলে জীবন্ত হয়ে ওঠে। সত্যি কথা, ভাইরাস যখন একটা প্রাণীর দেহে প্রবেশ করবে সে জীবন্ত হয়ে উঠবে। মনে হবে যে একটা শিশু যখন জন্মগ্রহণ করছে পৃথিবীতে, ওরকম বাচ্চার মতো জীবন্ত হয়ে উঠবে। কথা কি বুঝতে পারছো যা বললাম? আচ্ছা, জীবন্ত হয়ে ওঠা মানে কি? অর্থাৎ জীবদেহের ভেতরে ভাইরাস চলাফেরা করতে পারে, খাদ্য গ্রহণ করতে পারে এবং কি বংশবৃদ্ধিও করতে পারে। এটাই হচ্ছে জীবন্ত হয়ে ওঠা। জীবদেহের মধ্যে যখন ভাইরাস প্রবেশ করে তখন সে ভাইরাসটা চলাফেরা করতে পারে খুব সুন্দরভাবে, খাবার গ্রহণ করতে পারে, খাদ্য গ্রহণ করতে পারে সুন্দরভাবে, বংশবৃদ্ধিও করতে পারে সুন্দরভাবে। কথা কি বুঝতে পারছো সবাই? আচ্ছা, এরপরে 3 নম্বর পয়েন্ট, ভাইরাস যখন জীবদেহের বাইরে বের হয় তখন সে মৃত অবস্থায় থাকে। অর্থাৎ ভাইরাস যখন একটা প্রাণীদেহ থেকে বাইরে বের হয় তখন সে মারা যায় বা মৃত অবস্থায় থাকে। অর্থাৎ ভাইরাস সে অবস্থায় জড়বস্তুর মতো আচরণ করে। ভাইরাস যখন প্রাণীর দেহ থেকে, জীবদেহ থেকে বাইরে বের হয়ে যাবে তখন সে একটা নির্জীব বস্তু মানে জড়বস্তু হয়ে থাকবে। অর্থাৎ জীবদেহের বাইরে ভাইরাস চলাফেরা করতে পারে না, খাদ্য গ্রহণ করতে পারে না এবং কি বংশবৃদ্ধিও করতে পারে না, কিছুই করতে পারে না। আর এই জন্যই এই সৃষ্টিটা হচ্ছে আল্লাহ তাআলার এক অপরূপ সৃষ্টি, যেই সৃষ্টিটা একসময় জীবন্ত হয়, একসময় মৃত হয়, একসময় জীবন্ত, একসময় মৃত। এই জন্যই এটাকে আমরা বলতে পারি আল্লাহ তাআলার এক অপরূপ সৃষ্টি। এই জন্যই ভাইরাসকে বলা হয় সে জীবও না, জ্বরও না। মাঝে মধ্যে সে জীব হয়ে কাজ করে পৃথিবীতে, মাঝে মধ্যে সে জ্বর হয়ে কাজ করে পৃথিবীতে। অর্থাৎ ভাইরাস নামে যে অণুজীব আছে, সেই অণুজীবটা যখন কোনো প্রাণীর দেহে প্রবেশ করে তখন সে নিজে প্রাণ ফিরে পায়। প্রাণ ফিরে পেলে কি করে? চলাফেরা করে, প্রাণীর মধ্যেই চলাফেরা করে, প্রাণীর মধ্যেই সে খাবার গ্রহণ করে, প্রাণীর মধ্যেই সে বংশবৃদ্ধি করে। আর যখন ভাইরাসটা প্রাণী থেকে বের হয়ে যায়, বাহিরের জগতে বের হয়ে যায়, তখন সে নির্জীব বস্তু মানে জড়বস্তুর মতো হাওয়ায় শুধু ভেসে বেড়াতে পারে, আর কিছুই করতে পারে না। বাইরে বের হইলে চলাফেরাও করতে পারে না, খাবারও খাইতে পারে না এবং কি বংশবৃদ্ধিও করে না।
শুধুমাত্র হাওয়ায় ভাসতে থাকে এরকমভাবে, তুলার মতো যেরকমভাবে ভাসে আকাশে তুলা ভাসে না, আকাশে যেরকমভাবে তুলা ভাসে ভাইরাসটাও জীব থেকে বের হলে সেরকমভাবে ভাসতেই থাকে। এর আর কিচ্ছু করতে হয় না। যখনই সে একটা প্রাণীর মধ্যে ঢুকে গেছে তখনই সে জীবন্ত হয়ে নড়াচড়া শুরু করে। এই হচ্ছে আমাদের একটা অপরূপ সৃষ্টি, আল্লাহ তাআলা আমাদের একটা অপরূপ সৃষ্টি করে দিয়ে গেছে। তো এটা আমাকে জানাও, কথাটা যা বললাম মোটামুটি তোমরা বুঝতে পারলা কিনা, ভাইরাস সম্পর্কে ধারণা হলো কিনা? থ্যাংক ইউ। জি স্যার। 25 ব্যাচে যারা আছে একটু কথা বলো তো, সবাইকে বুঝতে পারছো সবকিছু ভালো করে? জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার বুঝতে পারলাম। থ্যাংক ইউ সো মাচ। ওকে, তো এখন কথা হচ্ছে ভাইরাসের পরিচয় পড়লাম, ভাইরাসের সম্পর্কে একটা আশ্চর্যজনক ঘটনাও পড়লাম। এখন ভাইরাস থেকে আমার কোন কোন বিষয় মুখস্থ করতে হবে আর পরীক্ষা কেমনে প্রশ্ন হয় এটা আমরা দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, তো চলো এখন আমরা চলে যাই আমার বইয়ের মধ্যে। হ্যাঁ, যতটুকু বুঝালাম নোটের মধ্যে, এখন আমরা বই থেকে তোমাদের বাকিটা পড়াই দিই এবং অবশ্যই সিউনশিয়াল প্র্যাকটিস করাবো। অবশ্যই এই পয়েন্টগুলো এখন যা পড়াবো সব ইম্পর্টেন্ট, বুঝো না বুঝলে আমাকে প্রশ্ন করো। তো পরবর্তী যে পেজ, সেই পেজটা আমরা যাচ্ছি, এটা হচ্ছে 145 পেজ, খেয়াল করো। তো এই 145 পেজটাকে আমি একটু জুম করে দেখাচ্ছি। এখানে তোমার বলতেছে যে ভাইরাসের মধ্যে কি কি পদার্থ আছে, ভাইরাসের মধ্যে কোন কোন উপাদানগুলো পাওয়া যায় এটাই বলতেছে। এটা জাস্ট পড়ে যাও তাহলেই হবে। এরপরে আমাদের একটু বড় করে ভাইরাসের আবিষ্কারটা আছে। তো মনে রাখবা ভাইরাসের আবিষ্কারের যে কথাটা আছে এখান থেকে শুরু করে একবারে লাস্ট পর্যন্ত দেখাচ্ছি কোন পর্যন্ত আছে আমাদের এখানে, এই যে পর্যন্ত। এর মধ্যে আমার কি কি লাগবে, এর মধ্যে আমার কিছু বিজ্ঞানীর নাম লাগবে, যেই বিজ্ঞানীটা ভাইরাস প্রথম আবিষ্কার করে। তো এখানে উপরে লেখা আছে, একটু পড়ে নিও। আমি হয়তো আজকে সময় পাচ্ছি না, দেখে পড়াতে পারতেছি না, যদি সময় পাই লাস্টে পড়ানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। যদি বাংলা ক্লাসে পড়ো পারি সময় নিয়ে পড়াইতে, তাহলে আমি অবশ্যই পড়ানোর চেষ্টা করবো। ওয়েট করো, আপাতত আমাদের জাস্ট বলতেছি এই অংশটুকু রিডিং পড়লেই হয়ে যাবে। বিজ্ঞানীর নাম মুখস্থ করবা, এখান থেকে বিজ্ঞানীর নাম মুখস্থ করলে হয়ে যাবে মোটামুটি। আর সালটা কত, কোন সালে আবিষ্কার করছে এটা মুখস্থ করলেই হবে। এটা ছাড়া তেমন কিছু এখানে প্রয়োজন নেই। আমার কথা কি বুঝতে পারছো? একটু কথা বলো। হ্যাঁ বলো। জি স্যার। এখানে কি সবগুলো বিজ্ঞানীর নাম আর সাল মনে রাখতে হবে? না না, সবগুলো বিজ্ঞানীর নাম আর সাল না, যেটা আমার গুরুত্বপূর্ণ সেটা মুখস্থ করতে হবে। তবে গুরুত্বপূর্ণ কোনটা আমি এখন দাগা দিতে পারতেছি না, কারণ আমার এখন সময় সাপেক্ষ, মানে সময়টা সীমিতদের জন্য। পরবর্তীতে একসময় বলার চেষ্টা করব, তোমরা ওইটা গ্রুপ থেকে নিয়ে মুখস্থ করে নিও, সবগুলো পড়তে হবে না। আচ্ছা, এরপর আমি আসি আবাসস্থলে আর আয়তনে। এই জায়গার মধ্যে যা যা দেখতে পাচ্ছ এখানে তেমন কিছু মুখস্থ করতে হবে না, মানে এগুলো তেমন পরীক্ষা এত বড় জোর পরীক্ষা আসে না, জাস্ট একটু পড়ে যাবা, রিডিং পড়ে যাবা তাহলেই হবে। জাস্ট সালটা মুখস্থ করবা আর বিজ্ঞানীর নাম মুখস্থ করবা তাহলেই হবে। আর এখানে তেমন কিছু মুখস্থ করা লাগবে না, জাস্ট পড়ে যাবা, রিডিং পড়ে যাবা। এই হচ্ছে আবাসস্থল আর হচ্ছে আয়তন নিয়ে কথা। কথা কি বুঝতে পারছো যা বললাম? সব একটু কথা বলো। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো এইবার আমরা যাই পরবর্তী পেজে। আমি পেজ অনুযায়ী বলতেছি কোন পেজগুলো রিডিং পড়বা, কোনগুলো তোমার লাগবে কাজে। আচ্ছা, তো এই পেজটাই আমার সবচেয়ে ইম্পর্টেন্ট। এই পেজ থেকে আমরা সিউনশিয়াল প্র্যাকটিস করা শুরু করবো ইনশাল্লাহ। ওকে, তো এই হচ্ছে আমাদের স্পেশাল অংশ, চিত্র। আমি বলেছিলাম যে ভাইরাসে নির্দিষ্ট কোনো শেপ নেই, বিভিন্ন রকম ভাইরাস পাওয়া যায়, বিভিন্ন শেপের ভাইরাস পাওয়া যায়। আচ্ছা, একটু আমাকে জানাও 25 ব্যাচ যারা যারা আছো তোমরা কি ক্লিয়ার দেখতে পাচ্ছ? সব কি দেখা যাচ্ছে স্পষ্টভাবে? একটা কথা হ্যাঁ বলো, কথা বলো। স্যার, হচ্ছে মানে সব স্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু হচ্ছে আমাদের 25-এর যে বইয়ের সাথে হচ্ছে আপনার বইটা কি মিলতেছে না? এটাই মিলতেছে না বলতে আমার বইয়ে কম ইনফরমেশন, তোমারটা বেশি, এরকম কিছু? জি স্যার। না স্যার। তাহলে বা হচ্ছে ওগুলো হচ্ছে অনেক আপনারটাতে বেশি, বাট আমাদেরটাতে কম এরকম। এরকম আসলে প্রতি বছর একটু আপডেট হয়তো তোমার। আচ্ছা বুশরা, তুমি মনে প্রশ্ন করছো তাই তো? জি স্যার। আচ্ছা তুমি দেখো তোমার এডিশনটা কত, মানে তোমার বইয়ের যে প্রকাশকাল, শেষ প্রকাশকাল কত সাল? স্যার 2023 2023 জুলাই। আচ্ছা, আমি আমারটা দেখি, আমারটা তো মনে হয় আমি 23 সালেরটাই নিয়েছিলাম মনে হইতেছে। আপনারটা স্যার 22। ও না, আমার জানুয়ারি 23, 22 দশম, কিন্তু
লাস্ট যে ইয়াটা সেটা হচ্ছে জানুয়ারি 23, এটা বুঝছো। আমার অক্টোবর 22 হচ্ছে 10ম সংস্করণ, কিন্তু পরবর্তীতে আপডেট করছে জানুয়ারি 23 সালে, জানুয়ারি মাসে আপডেট করছে আর কি। সংস্করণ করছে 10ম সংস্করণ অক্টোবর 22 পর্যন্ত, আর জানুয়ারি 23 পর্যন্ত, 23 সালে জানুয়ারি মাসে এটা কী করছে, আপডেট করছে, সংস্করণ করে নাই। আচ্ছা সমস্যা নাই, একটু 19-20 হইতে পারে কিছু ইনফরমেশন, তবে মোটামুটি বই তো যেহেতু লেখকের সেম বই, তো মিলবে, অনেকটাই মিলবে, সমস্যা নেই। জাস্ট পেজগুলো বের করে তোমরা দেখবা তাহলেই হবে। আচ্ছা দেখো তো নাবিলা, তোমার যে বই সেই বইটা কি এরকমই নাকি মিলতেছে না? মিলতেছে তোমার সাথে? স্যার সেমই, শুধু হচ্ছে মানে একটা ফেজ হয়তো বা একটু এলোমেলো আর কি, মানে আপনারটা হয়তো আগে আমারটা একটু পরে, এরকমই। ও আচ্ছা, আগে পড়ে সমস্যা নাই, আগে পড়ে হলো নো প্রবলেম, মানে পড়াটা থাকলেই হলো। আমারটা হচ্ছে আগস্ট মানে পরবর্তী যে সংস্করণ ওইটা। ও আচ্ছা সমস্যা নাই, মানে বইয়ে পড়া থাকতেই হলো, এখন বুঝতে পারলি আলহামদুলিল্লাহ, তাই না? আচ্ছা ওকে, তাহলে আমরা শুরু করি। আমার এই ক্লাসে লিঙ্কটা মাত্র 2 মিনিটের মতো থাকবে, এরপরে নতুন লিঙ্ক দিব, তারপর নতুন লিঙ্কে আসবা। এখন তোমাদের বলি, এই যে চিত্রগুলো আছে এই চিত্রগুলো সবই তোমাকে মুখস্থ করতে হবে, সিরিয়াসলি বলতেছি। প্রত্যেকটা ভাইরাসের চিত্রের নামটাও মুখস্থ করতে হবে, কোন ভাইরাসটার নাম কি, দেখতে কেমন, কারণ কি সৃজনশীল প্রশ্ন এই চিত্র থেকেই আসে, প্রমাণিত। আমরা যখন আজকে প্র্যাকটিস করবো বোর্ড পরীক্ষার প্রশ্ন দেখবা চিত্র থেকেই প্রশ্ন করা হয়েছে। তো সবাইকে বলতেছি, সবাই বইয়ের মধ্যে লিখে রাখো, এই অংশটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, মানে ভাইরাসের এই অংশটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট। প্রত্যেকটা ভাইরাসের চিত্র মুখস্থ করবা এবং প্রত্যেকটা ভাইরাসের নাম কি সেটাও মুখস্থ করবা। আমার কথা কি বুঝতে পারছো সবাই? জি স্যার। আচ্ছা এবার দেখো, প্রথম যে ভাইরাস তার নাম হচ্ছে টিএমভি, টোব্যাকো মোজাইক ভাইরাস। দেখতে কি লম্বা দণ্ডের মতো। তারপর হচ্ছে টিআইভি, বর্তুল আকার। তারপর হচ্ছে টি2 ব্যাঙ্গাচি আকার। টি2 ফাস্ট ভাইরাস, এটাকে বলা হয় টি2 ফাস্ট ভাইরাস। আর এই ভাইরাসটা অনেক গুরুত্বপূর্ণ, বোর্ড পরীক্ষায় এই টি2 ফাস্ট ভাইরাস থেকে আলাদাই প্রশ্ন হয়। লিখে রাখো, খাতায় লিখে রাখো যে টি2 ফাস্ট থেকে প্রশ্ন হইবই ইনশাল্লাহ, এটা কমন, এইটা একটা কমন প্রশ্ন। টি2 ফাজ এর ব্যাখ্যা চাইবে, টি2 ফাজের চিত্র আঁকাইতে হবে, আমি আঁকানো শিখাবো, কেমন আঁকতে হয় শিখাবো। আমরা যখন পড়ছিলাম আমাদের ম্যাডামও শিখাইছিল। এটাকে বলা হয় টি2 ফাজ ভাইরাস। এই ফাজ ভাইরাস থেকে প্রতি বছর প্রশ্ন হয়, অনেক গুরুত্বপূর্ণ এই ভাইরাসটা, খাতায় লিখে রাখো, বোর্ড পরীক্ষার প্রচুর প্রশ্ন আসছে। টি2 ফাজ ভাইরাস থেকে প্রশ্ন হয়, টি2 ফাজ ভাইরাসের চিত্র আঁকতে হয়, গঠন আঁকতে হয়, আর দেখতে ব্যাঙের মতো, ব্যাঙাচির আকার, মানে ব্যাঙের বাচ্চা যেরকম হয় ওরকম আকার। এটা সবচেয়ে মারাত্মক জিনিস, এটা আমাকে শিখতেই হবে, এইটা নিয়ে আলাদা আলোচনা করবো অন্য ক্লাসে ইনশাল্লাহ। তো বুঝতে পারছো, এই ফাজ ভাইরাস, এটাকে বলা হয় টি2 ফাজ ভাইরাস। ফাজ ভাইরাস কেন বলা হচ্ছে? এই টি2 ফাজ ভাইরাস অন্যান্য ভাইরাসকে খেয়ে ফেলে, ভক্ষণ করে, এই জন্য তার নাম টি2 ফাজ ভাইরাস। ফাজ মানে ভক্ষণ করা, খেয়ে ফেলা। যেমন আমরা জানি সাপ ইয়াকে খায়, ব্যাঙকে খায়, বেজি আবার সাপকে খায়। তো এই যে খাওয়া এগুলোকে বলা হয় ভক্ষণ করা, আর এটাকে বায়োলজিতে বলা হয় ফেজ বা ফাজ। ওকে, তো লিঙ্ক চলে যাচ্ছে, আমি আবার লিঙ্ক দিচ্ছি। সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গাটা হচ্ছে আমার আজকের ক্লাসের এই জায়গাটা, তারপরে আমরা সৃজনশীল প্র্যাকটিস করা শুরু করবো ইনশাল্লাহ, দেখবা যে খুব সুন্দরভাবে পারতেছো। তো রিকোয়েস্ট রইলো সবাই দ্রুত জয়েন করবা নেক্সট ক্লাসে, মানে নেক্সট লিঙ্কে তাড়াতাড়ি আসবা, দেরি করবা না। আসসালামু আলাইকুম, আমরা আমাদের স্পেশাল বায়োলজি ক্লাসের এই অংশেই ছিলাম। তো আমরা এখন আলোচনার পরবর্তী অংশে যাচ্ছি। তো আমরা বললাম যে আমাদের টি2 যে এই ভাইরাসটা, টি2 ফাজ ভাইরাস, এই ফাজ ভাইরাসটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এখান থেকে আমার আলাদা করে শিখতে হবে অনেক কিছু, এর গঠন, চিত্র সব কিছু শিখতে হবে। এরপর হচ্ছে টি4 টি6, এগুলো আমাদের সবই ব্যাঙাচি আকার। এরপর হচ্ছে পোলিও যেই ভাইরাস, এটা গোল আকার, মনে রাখবা। এরপর হচ্ছে ভ্যাকসিনিয়া ভাইরাস, এটা দেখতে পাউরুটির মতো, মুখস্থ করবা। এগুলো আমার এমসিকিউতে আসবে, কোন ভাইরাস কোন রকম দেখতে এমসিকিউতে আসে। এরপর হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, ডিম্বাকার, ওকে মুখস্থ করবা। এরপর হচ্ছে এইচআইভি ভাইরাস, গোলাকার এরকম, এটা সবাই চিনি আমরা এইচআইভি ভাইরাস সম্পর্কে। এরপর হচ্ছে ইবোলা ভাইরাস, এরকম সাপের মতো দেখতে, যেটা আমাদের রাসেল ভাইপারের মতো আর কি। হ্যাঁ, যাই হোক, মজা করলাম, সবাই বুঝতে পারছো এতটুকু?
ইবোলা ভাইরাস দেখতে কি সাপের মতো পেঁচানো। একটু কথা বলো সবাই, সবাই কি বুঝতে পারতেছো? রেসপন্স করো। জি স্যার, জি স্যার বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা এখন সামনে যাই। এরপরে আসে আমাদের অ্যাডিনো ভাইরাস। এরকম, তো এটা কোনো আকার নাই তেমন, এটা জাস্ট এমনি দেখলেই হবে, মনে রাখবা। এরপরে সর্বশেষ যেই ভাইরাস, আমাদের স্মরণকালের সেই বিখ্যাত ভাইরাস 2020 সালে যার প্রাদুর্ভাব পুরো বিশ্বে, করোনা ভাইরাস। তো এই করোনা ভাইরাসটা ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় আসার মতো খেয়াল রাখবা। এই করোনা ভাইরাসটা দেখতে কেমন, এটা কদম ফুলের মতো দেখতে, এবং করোনা ভাইরাসের যে গঠন, সেই গঠনটা একটু মনে রাখার চেষ্টা করবা। আলাদা করে এর গঠনটা আলোচনা করা আছে। আমার মনে হয় তোমাদের পরীক্ষাতে করোনা ভাইরাস থেকে প্রশ্ন হইলেও হইতে পারে ইনশাল্লাহ, তোমাদের ব্যাচে এবং 24 ব্যাচে হইলেও হইতে পারে ইনশাল্লাহ। 25 ব্যাচ, 24 ব্যাচ, 26 ব্যাচ হইলেও ইনশাল্লাহ হইতে পারে, কারণ করোনা ভাইরাস একটা নতুন ভাইরাস, যে ভাইরাস সম্পর্কে আমরা অনেকেই জানি, অনেকে এটা ফেস করছি। তো এই হচ্ছে আমাদের এই অংশের ভাইরাসের যে অংশটা পড়তেছি, সেই অংশের সবচেয়ে স্পেশাল অংশ। চিত্রগুলো তোমাকে একটু মনে রাখার চেষ্টা করতে হবে, কারণ চিত্রগুলো থেকেই পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন করা হবে। তো এই পর্যন্ত যে ভাইরাসের চিত্রগুলো নিয়ে আলোচনা করলাম, কারো কোনো জায়গায় কি কোনো প্রশ্ন আছে থাকলে বলতে পারো। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তো আমরা এই পর্যন্ত মোটামুটি বুঝলাম, বাকি এত চুপচাপ আসছো। এর মধ্যে মুশফিক, তারপর হচ্ছে ফাহমিদা, নাবিলা, খাদিজা, তোমরা একটু কথা বলো। তুলনা তো কথা বলছি, তোমরা কি বুঝছো? স্যার না। ওকে, ঠিক আছে। তো যাদের কথাগুলো বলতেছি রেসপন্স করার চেষ্টা করো। তো এইবার চলো তোমাদেরকে একটা চিত্র দেখাই, সেই চিত্র দেখার পরে আমরা ঝটপট শুরু করি আমাদের আজকের স্পেশাল অংশ, সৃজনশীল প্র্যাকটিস ক্লাস। তো যাদের বই আছে সবাই বইটা বের করে তোমরা এইটা বের করো, এই চিত্রটা ভালো করে সবাই একটু দেখো। আমি জুম করতেছি, দেখো তো সবাই, এটা দেখতে কিসের মতো লাগে? ফুলের মতো লাগে না? ওই যে আমরা ছোটবেলায় ফুল করতাম, যে ফুল, ফুলের মতো লাগে না কিছুটা? আচ্ছা, তো এটা আর কি একটা ভাইরাস, টিএমভি ভাইরাস, মানে টোবাকো মোজাইক ভাইরাসের গঠন। তো এইটা যদি আমরা একটু বিশ্লেষণ করি মাইক্রোস্কোপে, তাহলে এর গঠনটা দেখতে একটু ঠিক এরকম হয়। উপর দিকটা পেঁচানো থাকে, হ্যাঁ, ওই যে কলার মতো না, কলার থোর যেরকম আর কি, এরকম এরকম হয়। তো এরকম কলার থোরের মতো যেই চিত্র, এটা নাম কিন্তু একটা ভাইরাসের চিত্র। ভাইরাস মনে রাখবা, ভাইরাসের নামটা মনে রাখার প্রয়োজন নাই, এটা যে একটা ভাইরাসের চিত্র তোমাকে এটা মনে রাখার চেষ্টা করতে হবে। আর কলার থোড়ার মতো যে অংশ, কলাগুলোর মতো যে মনে করে কলা, এগুলো, হ্যাঁ, তো এগুলো হচ্ছে ক্যাপসিড। ক্যাপসিড, আর প্রতিটা ছোটো ছোটো কলাকে বলা হয় ক্যাপসোমিয়ার। প্রত্যেকটা ছোটো ছোটো গোলগুলোকে বলা হয় ক্যাপসোমিয়ার, পুরো অংশটাকে বলা হয় ক্যাপসিড, এটা আর কি। তো এইটা তোমাদের দেখাইলাম কেন, তোমরা একটু পরে টের পাবা কেন দেখাইছি। জাস্ট মনে রাখবা এটাকে বলা হয় একটা ভাইরাসের চিত্র। সবাইকে এতটুকু কথা বুঝতে পারছো ভালো করে? আচ্ছা, থ্যাংক ইউ। তো এরপরে তোমাদেরকে আমি আরেকটা চিত্র দেখাচ্ছি। আমি তোমাদেরকে এমনভাবেই পড়াচ্ছি যে তোমাদের পড়ানোর সিস্টেমটা খুবই ইজিলি তোমরা ধরে কাজ করতে পারো, কীভাবে তোমাদের বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো সলভ করার জন্য পড়তে হবে। তো যদিও পড়াটা মনে হচ্ছে তোমার কাছে একটু এদিক সেদিক, কারণ কতক্ষণ এই পেজ পড়ান, কতক্ষণ ওই পেজ পড়ান, কতক্ষণ এটা, কতক্ষণ এটা, এইটা কেন করাচ্ছি তোমাদের একটু পরে তোমরা টের পাবা ইনশাল্লাহ। দেখো, এই যে একটা চিত্র তোমাদের সামনে নিয়ে আসলাম, এটা কিসের চিত্র বলতে পারবা কেউ? নাম ছাড়া বলতে পারবা? এক্সিলেন্ট, এটাকে বলা হয় শক্তিশালী একটা ব্যাকটেরিয়ার চিত্র। মনে রাখবা, এটাকে বলা হয় আদর্শ ব্যাকটেরিয়ার একটা কোষের গঠন, বা আদর্শ ব্যাকটেরিয়া যাকে বলা যায়। তো ব্যাকটেরিয়া দেখতে এরকম, আমাদের এরকম শেপের মতো হয়, এবং তার চারপাশে এরকম লেজের মতো বের হয়, মনে রাখবা। এই লেজগুলো দ্বারাই, যে বাঁকানো যে লেজগুলো আছে, এই লেজগুলো দ্বারাই একটা ব্যাকটেরিয়াকে আইডেন্টিফাই করা যায়। আমার কথা কি বুঝতে পারছো সবাই? বাকির একটু কথা বলো। ওকে, থ্যাংক ইউ। তো মনে রাখবা, আমাদের এই লেজগুলোর মাধ্যমেই আমার এই ব্যাকটেরিয়াকে চিনতে হবে। ওকে, তো আমাদের এই পর্যন্ত যতটুকু চিত্র দেখলাম, চিত্র বুঝলাম, মোটামুটি কমপ্লিট। এখন আমরা সরাসরি চলে যাব বোর্ড পরীক্ষার প্রশ্ন সমাধান করতে ইনশাআল্লাহ।
তো এই পর্যন্ত যা যা আলোচনা করা হয়েছে আমাকে একটু জানায়ও যে তোমাদের কারো কোনো জায়গায় বুঝতে কোনো সমস্যা হয়েছে কিনা। এনিওয়ান, সবাই বুঝতে পারছো ভালো কইরা? বাকিরা বুঝতে পারছি, ঠিক আছে। ওটা কি আমাদের বইতে আছে ভাইরাসের? তোমাদের বইতে আছে মানে? মানে এখন যে চিত্রটা দেখতেছি স্ক্রিনে, এই চিত্রটা কি আমাদের চতুর্থতায় আছে? হ্যাঁ হ্যাঁ আছে তো, আছে। এটা ব্যাকটেরিয়া চিত্র তোমরা পাইবা, পরে পাবা, লাস্টের দিকে যাও, অধ্যায় শেষের দিকে যাও, পেয়ে যাবা। ওকে, আচ্ছা ঠিক আছে ওকে। জি স্যার। তাহলে আমি এখন সরাসরি বোর্ড পরীক্ষার প্রশ্ন সমাধান নিয়ে আজকে ক্লাসের স্পেশাল অংশ শুরু করতেছি। ওকে, তো আমরা প্রথমেই চলে আসি আমাদের প্রথম স্পেশাল প্রবলেম, যে প্রবলেমটা যশোর বোর্ড 2022 সালে এসেছিল। তো এখন ক্লাসের স্পেশাল মুহূর্তে আমরা উপস্থিত, স্পেশাল মোমেন্ট আছে। আমরা তখন যা পড়ছি এগুলো সব বইয়ের আলোচনাগুলো করছি, এখন আমরা প্র্যাকটিস করব। প্র্যাকটিস অংশে আমরা সরাসরি দেখব কীভাবে বোর্ড পরীক্ষার প্রশ্ন হয় আর কীভাবে আমাদের এগুলো কাজ করতে হয়। আচ্ছা, তো এর আগে একটা জিনিস বই থেকে দেখানো বাকি আছে, সেগুলো আমি একটু দেখাবো। আচ্ছা, আমি একটা কাজ করি, এটা আমি দেখাই আর তারপর এটা আমি দেখাই দিই। একটু ওয়েট করো, তোমাদেরকে জিনিসটা তাহলে দেখাই দিই, কারণ দেখা দিলে তোমাদের এটা বুঝতে আরও ইজি হবে। তো তোমাদেরকে মনে হয় নোটের মধ্যে একটা কথা বলছিলাম যে আমাদের এই ভাইরাস জীবও নয় এবং কি জড় বস্তুও নয়। এই পয়েন্টটাই তোমাদের ভালো করে এখন বই থেকে শেখাবো, তারপর আমরা প্র্যাকটিস করব। খেয়াল রাখো কি বলতেছি, আমাদের ভাইরাস কিন্তু জীবও নয় এবং কি নয়, জড়ও নয়। কথা কি বুঝতে পারছো যা বললাম? এই লাইনটার ব্যাখ্যা আমি তোমাদের বই থেকে আমি শেখাবো, তারপর আমরা প্র্যাকটিস করবো, সৃজনশীল প্র্যাকটিস। কথা কি বুঝতেছো? একটু আমাকে জানাও, কথা বললে ভালো হবে। জি স্যার, বোঝা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। তো এখন আমি শুরু করতেছি। আমরা যে চিত্রটা দেখছি না একটু আগে, এই যে আমাদের অনেকগুলো ভাইরাসের চিত্র দেখছি, এই চিত্রের পরবর্তী যে লাইন, সেই লাইনটার দিকে আমি ব্যাখ্যা দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি, যেটা হচ্ছে ভাইরাসের প্রকৃতি। তো ভাইরাসের প্রকৃতিতে আমরা একটু পড়ি। ভাইরাসের প্রকৃতি নির্ণয়ের ব্যাপারে বিজ্ঞানীরা এখনও দ্বিধা বিভক্ত, মানে ভাইরাসটা কি জীব নাকি জ্বর, এখনও গবেষণা চলতেছে। বিজ্ঞানী ওফ, মানে উচ্চারণটা আমি জানি না ভালো করে কী হবে, ওফে বললাম। তো 1952 খ্রিস্টাব্দে মন্তব্য করেন ভাইরাস জীবও নয় জড়বস্তুও নয়, ভাইরাসই। আমরা কিন্তু ক্লাসের শুরুতে বলছিলাম ভাইরাস জীবও না জড়ও না, কেন তার উদাহরণ দিয়েছিলাম। তো নিরপেক্ষভাবে বলা যায় ভাইরাস সজীব ও জড়বস্তুর মধ্যবর্তী একটি বস্তু। তো ভাইরাস আমাদের জীবন ও জড়, এটা কে বলছে প্রথমে? এই বিজ্ঞানী বলছে 1952 খ্রিস্টাব্দে। এবার বলতেছে 1962 খ্রিস্টাব্দে, 10 বছর পর বিজ্ঞানী স্ট্যানলি এবং ভ্যালেন্স বলেন ভাইরাস এমনিতেই জড়বস্তু নেয়, কিন্তু যেই মুহূর্তে ভাইরাস কোনো সজীব কোষে আক্রমণ করার সুযোগ পায় সেই মুহূর্তে এতে প্রাণের সঞ্চয় ঘটে। মানে যেই মুহূর্তে সে জীবন্ত কোষের মধ্যে, জীবন্ত প্রাণীর মধ্যে চলে যায়, সে কী হয়ে ওঠে? জীবন্ত হয়ে ওঠে। কথা কি বুঝছো? একটু আগে এগুলো বলছিলাম, কিন্তু বুঝতে পারছো কথাগুলো? আচ্ছা, এখন আমি মেইন অংশে আসি। মেইন অংশটা কি? ভাইরাস জীবও নয় জড়ও নয়, এটার ব্যাখ্যা আমাদের শিখতে হবে। এটা আমাদের সৃজনশীল পরীক্ষা আসে, এই টপিক থেকে 3টা সৃজনশীল আজকে আমরা শিখবো ইনশাআল্লাহ। তো আমাদের 1974 খ্রিস্টাব্দে বিজ্ঞানী সেলে বলেন ভাইরাস রাসায়নিক অণু ও সজীব কোষের মধ্যবর্তী পর্যায়ের একটা বস্তু। ভাইরাসের 2টা বৈশিষ্ট্য রয়েছে, একটা হচ্ছে জড় রাসায়নিক বৈশিষ্ট্য, একটা হচ্ছে জীবীয় বৈশিষ্ট্য। এই হচ্ছে আমার সৃজনশীল প্রশ্ন সমাধান করার জন্য স্পেশাল বইয়ের অংশ। আমরা ভাইরাসকে জীবও বলতেছি না, ভাইরাসকে জড়ও বলতেছি না। কেন বলতেছি না? এই হচ্ছে 2টা কারণ। ভাইরাসের মধ্যে জড় বৈশিষ্ট্যও পাওয়া যায় এবং কি ভাইরাসের মধ্যে জীবের বৈশিষ্ট্যও পাওয়া যায়। ভাইরাসের মধ্যে 2টা বৈশিষ্ট্যই একসাথেই পাওয়া যায়, এই জন্য ভাইরাসকে জড়ও বলা যায় না, জীবও বলা যায় না। আর ভাইরাসের জড় বৈশিষ্ট্যের মধ্যে কি কি আছে এগুলো মুখস্থ করতে হবে, আর ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্যের মধ্যে কি কি আছে এই পেজ পর্যন্ত এগুলো মুখস্থ করতে হবে। তো কোনগুলো মুখস্থ করতে হবে আমি বুঝাবো একটু পরেই, তারপরে আমরা এরপর থেকে সৃজনশীল প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ।
তো সবাইকে বলতেছি ভাইরাস জীবও নয় জড়ও নয়, এটার ব্যাখ্যাই হচ্ছে এই যে ভাইরাসের জড় রাসায়নিক বৈশিষ্ট্য আর ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য। ভাইরাসের এই দুইটা বৈশিষ্ট্য যদি ভালো করে লিখতে পারো তাহলেই আমাদের ভাইরাস জীবও নয় জড়ও নয়ের গহতে যে প্রশ্নগুলো আসে সুন্দরভাবে তুমি লিখতে পারবে ইনশাল্লাহ। আমার কথা কি বুঝতে পারছো যা বললাম? একটু আমাকে জানাও। বুঝতে পারছি। তো আমাদেরকে এখন মুখস্থ করতে হবে ভাইরাসের মধ্যে যে জড় বৈশিষ্ট্যগুলো পাওয়া যায় সেগুলো কি কি, এবং ভাইরাসের মধ্যে যে জীবী বৈশিষ্ট্য পাওয়া যায় সেগুলো কি কি। ব্যাস, তাহলে আমাদের সৃজনশীলের গহ কমপ্লিট হয়ে যাবে। তো এখানে আমাদের যাদের বই আছে বইটা করে দেখতে পারো, এখানে মোট 9টা আছে। ভাইরাসের জড় বৈশিষ্ট্যের মধ্যে 9টা পয়েন্ট আছে। তো এই 9টা পয়েন্টে সব মুখস্থ করতে হবে না, যে কোনো 5টা মুখস্থ করবো, আমি বলে দিলাম যে কোনো 5টা। ভাইরাসের এই জড় বৈশিষ্ট্যের মধ্যে যে কোনো 5টা মুখস্থ করলেই হবে। এখন যে 5টা তোমার কাছে সহজ লাগে, আমি বলবো না যে এটা পড়বা ওইটা পড়বা এটা পড়বা, কেন? কারণ আমি বললে হয়তো তোমার কাছে এটা কষ্ট লাগতে পারে। এই 9টার মধ্যে যে কোনো 5টা পড়লেই এনাফ। আমার কথা বুঝছো? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, তো এখান থেকে তোমরা যে কোনো 5টা পড়বা। আর ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য যে আছে এর মধ্যে আমার মোটামুটি 60টা আছে, আমি দেখাচ্ছি পরের পেজ পর্যন্ত। এই যে এখানে আমাদের 7 পর্যন্ত দেওয়া আছে। তো এর মধ্যে তুমি 5টা পড়বা, 5-এ 5-এ 10টা, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। তো আমি আবার বলতেছি, ভাইরাসের জড় বৈশিষ্ট্য আর জীব বৈশিষ্ট্যের মধ্যে তুমি 5টা করে 10টা মুখস্থ করলেই এনাফ, সৃজনশীল প্রশ্ন সলভ করতে পারবে ইনশাল্লাহ। তবে কোনগুলো পড়তে হবে এটা আমি বলতেছি না, তোমার কাছে যেগুলো সহজ লাগে সেগুলো পড়লেই হবে। তারপর ইম্পর্টেন্ট কিছু জিনিস থাকবে, আমি দেখাবো একটু পরেই, সেগুলো যদি পারো তাহলে পড়ো, তাহলেই এনাফ। বুঝতে পারছো আমি যা বললাম? একটু দ্রুত কথা বলো সবাই। জি স্যার। সবাই কথা বলো। আচ্ছা, তো এখন আমরা বুঝাইলাম তোমাদের যে ভাইরাস জীবও নয় জড়ও নয়, এর ব্যাখ্যাই হচ্ছে এগুলো। ভাইরাসের মধ্যে জ্বরের বৈশিষ্ট্যগুলো থাকে, ভাইরাসের মধ্যে জীব বৈশিষ্ট্যগুলো থাকে। যদি এরকম হইতো ভাইরাসের মধ্যে শুধুমাত্র জ্বর উপাদানের বৈশিষ্ট্যগুলোই বিদ্যমান, তাহলে ভাইরাসকে বলা হইতো একটা জড়বস্তু। অথবা শুধুমাত্র যদি ভাইরাসের মধ্যে জীবের বৈশিষ্ট্যগুলোই পাওয়া যাইতো, জ্বরগুলো পাওয়া যাইতো না, তাহলে তখন বলা হইতো ভাইরাস একটা জীব। কথা কি বুঝছো যা বলছি? জি স্যার। যেহেতু ভাইরাসের মধ্যে একই সাথে জ্বরের বৈশিষ্ট্যগুলো পাওয়া যায় এবং একই সাথে জীবের বৈশিষ্ট্যগুলো বিদ্যমান ভাইরাসের দেহের মধ্যে, এই জন্য ভাইরাসকে জ্বরও বলা যায় না, ভাইরাসকে জীবও বলা যায় না, ভাইরাসকে বলা হয় ভাইরাস। ওকে, তো এই যে ব্যাখ্যাগুলো দিয়ে বুঝাইলাম, এতক্ষণ বকবক করলাম, কারো কোনো জায়গায় কোনো প্রশ্ন আছে কি? না স্যার। 2জন কথা বলতেছে, বাকিরা চুপচাপ কেন? বাকিরা কথা বলো একটু। স্যার নেক্সট ডে থেকে এগুলো মানে আমাদের কাছ থেকে পড়া নেবেন। নেক্সট ডে বলতে বুঝি নাই, কি বললা? নেক্সট ডে থেকে আমাদের কাছ থেকে হোমওয়ার্ক নেবেন। হোমওয়ার্ক দিব, তোমরা হোমওয়ার্ক করবা, লিখে আমাকে জানাবা, তাহলেই হবে। কারণ এটা যদি পড়ায় যায় তাহলে তো হবে না, তোমাদের যদি এটা কমপ্লিট ভালো করে তোমরা করতে পারো তাহলে তোমরা ভালো করে বুঝবা। আমি জাস্ট ধরা দিচ্ছি কোনগুলো পড়বা, কোনগুলো জোর দিয়ে পড়বা, আর কোনগুলো রিডিং করবা, আর কোনগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো ধরা দিচ্ছি। এখন বাকিটা তুমি এমনিতে পড়তে পারবা। ওকে, কারণ এগুলো কিন্তু তেমন কঠিন ব্যাপার না, এগুলো পড়লেই পাওয়া যায় বা পারা যায় আর কি। যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় আমাকে ছবি তুলে পাঠাবা, স্যার আমি এই লাইনটার অর্থ বুঝি নাই, এটা কি বলছে একটু বলে দেন। তখন আমি বলে দিলাম, হোয়াটসঅ্যাপ আমার প্রবলেম সলভিং গ্রুপ আছে, মেসেঞ্জার প্রবলেম সলভিং গ্রুপ আছে, সেখানে পোস্ট করলাম বা আমাকে ইনবক্স মেসেজ দিলাম, আমি বুঝাই দিলাম। ওকে, বায়োলজি পড়ার সিস্টেমটা এরকম না যে প্রতিটা লাইন টু লাইন তোমাকে পড়ায়া দিতে হবে, বুঝাই দিতে হবে, এরকম না। বায়োলজির সিস্টেমটা হচ্ছে এমনও কিছু টপিক আছে যে টপিকগুলো সাজিয়া তোমাদের সামনে উপস্থাপন করতে হবে নোট নিয়ে। যেমন আমি যদি তোমাদেরকে একটু পরে যে টপিকটা পড়ানোর জন্য বলি, ভাইরাসের গঠন, এই ভাইরাসের গঠনের মধ্যে বইয়ে অনেকগুলো আছে পয়েন্ট এবং ছবিও আছে। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা থেকে প্রশ্ন পরীক্ষা আসি। তো এইটার যে পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলো আমি সাজায় তোমাদের সামনে উপস্থাপন করব নোট নিয়ে, সেগুলো পড়লেই না। তো তখন আমি নোট নিয়ে ভালো করে তোমাদের পড়া দিব। তো আমাদের এই যে পয়েন্টগুলো যে আছে, এই পয়েন্টগুলো তো সুন্দর করে লিখাই আছে। তো এই পয়েন্টগুলো কি দরকার আছে তো কষ্ট করে খাতার মধ্যে লিখা তোমাদের পড়ানো, যে এই যে পড়ানোগুলো একটু আগে পড়াইছিলাম, এই যে
এগুলো যে পড়াইছিলাম এগুলো হয়তো বা বইতে এরকমভাবে উল্লেখ করা নাই, আমি হয়তো তোমাদের পড়াইছি। এই যে এই পয়েন্টগুলো হয়তো বইতে এরকমভাবে উল্লেখ করা নাই, সুন্দরভাবে আমি পড়াইছি, বুঝাইতে পারছি, ভালো করে বুঝতে পারছো। বা সংজ্ঞাটা বইতে আছে সুন্দরভাবে, সংজ্ঞার কথা বললাম না, সংজ্ঞা তো বইতে আছে সুন্দরভাবে, তারপর আমি পড়াইলাম বোঝানোর জন্য। তো এই যে এই পয়েন্টগুলো যে আছে আমি যে লিখছি এক্সট্রাভাবে ভাইরাসের মধ্যে কী কী হয় না হয়, এই কথাগুলো যে সুন্দরভাবে তোমাদের বুঝায় তুলছি, তোমাদের সহজ শুদ্ধ ভাষা যে বুঝায় তুলছি, এগুলো কিন্তু বইয়ের মধ্যে এরকমভাবে লেখা নাই। আমি যে আমি লিখছি, আমি যে এভাবে তোমাদের সামনে লিখছি এটা বুঝতে তোমাদের সহজ হয়েছে, এই জন্য তোমাদের কাছে দেখাইতে পারছি, বা তোমরা মানে বুঝে পড়তে পারতেছো, বা পড়ে তোমাদের কাছে আরাম লাগতেছে, এই জন্য আমি এগুলো লিখতেছি। আর যেই টপিকগুলো, যে পয়েন্টগুলো লেখার প্রয়োজন নাই, এগুলো বইতেই সুন্দর করে দেওয়া আছে, সেগুলো আমি ধরায়া দিব যে এইগুলোর মধ্যে এগুলো পড়বে, এগুলো পড়বে, ব্যাস হয়ে যাবে। তো বাসায় বসে পড়তে পারবো, তো খুব সুন্দরভাবে লেখাই আছে। এই হচ্ছে সিস্টেম, বায়োলজি পড়ানোর সিস্টেম হচ্ছে এটা। আর চিত্রগুলো একটু আঁকায় দিতে হবে, চিত্র আঁকাতে অনেকে পারে না, তো একটু আঁকা দিতে হবে। তো আমি আঁকাবো এক সময়, চিত্র আমি আঁকানোর চেষ্টা করবো, কীভাবে আঁকতে হবে আমি দেখা দিব, তাহলেই হবে, শেষ। এবার বুঝতে পারছো বায়োলজি পড়ানোর সিস্টেমটা কি? জি স্যার। আচ্ছা ঠিক আছে। তো আমরা তো মোটামুটি বায়োলজির এই অংশটার অনেক কিছু পড়ছি, তো আমার সময় তো আর বলতেছে না, এখানে স্টপ করতে বলতেছে। তো মন খারাপ করো না, আমি আর কি একটু বাংলা ক্লাস নিব, তো বাংলা দ্বিতীয় পত্রের ক্লাস নিব। তো বাংলা দ্বিতীয় পত্রের ক্লাসটা নেওয়ার পরই আমি বায়োলজির সৃজনশীল প্র্যাকটিসটা করতে যাচ্ছি ইনশাল্লাহ। রাত 12টার দিকে আমাদের ক্লাস শেষ হবে। তো এখন তো সময় হয়েছে বাংলা ক্লাসের, বাংলা ক্লাসের কথা বলছি, অনেকেই বসে আছে বাংলা ক্লাস করার জন্য। তো বাংলা ক্লাসে লিঙ্ক দিচ্ছি, তোমরাও থাকবা, বাংলা ক্লাসটা তোমরাও করবা। তো বাংলা ক্লাসের পরপরই আমি সৃজনশীল প্র্যাকটিস করে বায়োলজি ক্লাসটা শেষ করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আমাদের স্পেশাল বায়োলজি ক্লাসে আমরা এইখানেই ছিলাম। এখন আমরা এই মুহূর্তে স্পেশাল প্র্যাকটিস করতেছি, বোর্ড প্রশ্নের সমাধান শুরু করতেছি। তো আমরা যা যা পড়লাম এতক্ষণ, বই থেকে ঘাটাঘাটি করে বই রিডিং পড়লাম, ছবি দেখলাম, অনেক কিছু শিখলাম। তো এরই প্রেক্ষিতে আমরা বোর্ড পরীক্ষার প্রশ্ন কীভাবে আমাদের প্রশ্নগুলো করা হয় সেটা দেখার চেষ্টা করি, আর চেষ্টা করি প্রশ্ন সমাধান করার জন্য। তো তোমাদেরকে একটা কথা বলতেছি, কথাটা হচ্ছে তোমাদের বায়োলজি ক্লাস সপ্তাহে একদিন হয়, শুধুমাত্র শুক্রবারে 1 ঘন্টা বা 1 ঘন্টার পরে। আমি চাচ্ছি এই বায়োলজি ক্লাসটা সপ্তাহে একদিনই নিব, তবে 2 বার নিব ইনশাল্লাহ। প্রতি শুক্রবারে জুমার নামাজের পর খাবার দাবার শেষে বিকাল 3টা থেকে 4টা পর্যন্ত নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, এবং রাত 10টা থেকে 11:10 পর্যন্ত 2 ঘন্টা ইনশাল্লাহ। তাহলে আমাদের বায়োলজি সিলেবাসটা তাড়াতাড়ি কমপ্লিট হবে। বাকি সাবজেক্টগুলো 2 ঘন্টাই তো পড়াই, 2 বার পড়াই, 2 ঘন্টা হয়। ফিজিক্স কেমিস্ট্রি আয়ামের তো 2 দিন পড়াই, আর বায়োলজি একদিন পড়াই। তো বায়োলজি আমি যদি একদিনে 2 বার পড়াইতে পারি তাহলে মোটামুটি সিলেবাসটা কমপ্লিট হবে ইনশাল্লাহ। তো চেষ্টা করো আগামী নেক্সট উইক থেকে ইনশাল্লাহ আমরা প্রতি সপ্তাহে 2 বার পড়বো, দুপুরে 1 বার, রাতে 1 বার ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা শুরু করতেছি। তো আমাদের এখানে 3টা চিত্র দেওয়া আছে, যশোর বোর্ড 2022 সালে আসা প্রশ্ন। চিত্র এ, চিত্র বি, চিত্র সি। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, চিত্র এ এটা কিসের চিত্র, ব্যাকটেরিয়া নাকি ভাইরাস? ভাইরাস। এক্সিলেন্ট, ভাইরাস। ওই যে পড়াইছিলাম বই একটু আগে, টিএমভি ভাইরাস, টোবাক্কো মোজাইক ভাইরাস, ভুলে গেছো? ব্যাকটেরিয়া না, কিন্তু এটা ভাইরাসের চিত্র। দেখছো, আমি তোমাদের কিন্তু হুদাহুদি পড়াই না, আমি যা পড়াই প্রমাণ দিয়া পড়াই। আমি যে তোমাদেরকে এতক্ষণ বকবক করে চিত্রগুলো মুখস্থ করাইছি, কেন করাইছি, কেন দেখাইছি, এবার টের পাইছো না সবাই? প্রমাণ হয়েছে না? তো আমি তোমাদের চিত্র দিয়া পড়াইছি, চিত্রগুলো মুখস্থ করতে বলছি, চিত্রটা দেখাইছি, কোন চিত্রের নাম কি? আচ্ছা, এই চিত্রের নাম কি, বি চিত্রটার নাম কি বলো তো? ভেরি গুড, T2 ব্যাকটেরিওফাজ। এটা একটা ব্যাকটেরিয়া না ভাইরাসের চিত্র, বলো? ভাইরাস, ভেরি গুড। আর এটা চিত্র সি, এটা কিসের চিত্র? ব্যাকটেরিয়া, ভেরি গুড, এক্সিলেন্ট, আদর্শ ব্যাকটেরিয়া। এখন আদর্শ ব্যাকটেরিয়া তুমি কেমনে বুঝলা? ওই যে লেজের মতো কিছু কিছু বের হয়েছে, এই যে লেজের মতো বের হয়েছে শরীর থেকে, হ্যাঁ এটাই। আচ্ছা, এখন দেখো আমাদের প্রশ্ন গণংটা, উদ্দীপকের চিত্র এ ও বি কখনো জীব কখনো জ্বরের ন্যায় বৈশিষ্ট্য প্রকাশ করে, ব্যাখ্যা করো। এই যে তোমরা কিন্তু প্রশ্নটা পড়েও বুঝতে পারতেছো, উদ্দীপকের যে চিত্রগুলোর কথা বলছে এগুলো একটা ভাইরাসের বৈশিষ্ট্য। কারণ আমরা জানি বেসিক ক্লাসে পড়ছিলাম ভাইরাসের মধ্যে কখনো জীবের বৈশিষ্ট্যও পাওয়া যায়, কখনো জ্বরের বৈশিষ্ট্যও পাওয়া যায়। এইবার বুঝতে পারছো আমাদের প্রশ্ন কীভাবে আসে বোর্ড পরীক্ষায়?
জি স্যার। জি স্যার। ওকে, তো আমাদের এই প্রশ্নের ব্যাখ্যা দেওয়ার জন্য কি করতে হবে? বলতে হবে উদ্দীপকের চিত্র এ আর চিত্র বি হচ্ছে ভাইরাসের চিত্র, আর ভাইরাসের মধ্যে জ্বরের বৈশিষ্ট্যও পাওয়া যায়, একই সঙ্গে জীবের বৈশিষ্ট্যগুলোও পাওয়া যায়। এই জন্যই ভাইরাসকে কখনো জ্বর কখনো জীব নামে আখ্যায়িত করা হয়। অর্থাৎ আমরা তারপরে কি করব, জ্বরের বৈশিষ্ট্যগুলো দিব 5টা এবং জীবের বৈশিষ্ট্যগুলো 5টা দিব, ব্যাস কমপ্লিট। বুঝতে পারছো কেমনে লিখতে হবে? জি স্যার। ওকে, তো আমি একটু সাজা লিখতে হবে, তো একটু সাজানো লিখানো শুরু করি। আমি দেখাই কেমন লিখতে হবে, আমি জাস্ট একবার দেখা দিব তেলেই হবে। আর বাকিটা তুমি বাসা বসে বসে মুখস্থ করে বাসায় খাতায় লিখে আমাকে দেখাবা, ব্যাস। বায়োলজি নিয়ে প্যারামুক্ত। বায়োলজি আসলে এত প্যারাদায়ক না, বায়োলজি টেকনিক্যালি পড়তে হয়, এইটা তোমাদের শিখাচ্ছি, তোমরা বাসায় পড়তে পারবা ইনশাল্লাহ। ওকে, তো দেখো আমরা বলবো সাজা লিখবো উদ্দীপকের এ ও বি উভয়ই হলো একটি ভাইরাসের চিত্র। আমরা জানি ভাইরাস অতি আণুবীক্ষণিক, অকোষীয় এবং জীবদেহের অভ্যন্তরে বংশবৃদ্ধি করে এবং জীবদেহের বাইরে জড়বস্তু নিয়ে আচরণ করে। এগুলো বুঝছো না? ব্যাখ্যার মধ্যে পড়াইছিলাম বুঝে মেইন ক্লাসে নোট দিয়ে। লাইনগুলো বুঝছো? ওকে, এরপরে মানে বুঝলে হ্যাঁ বলবা, নেক্সটে যাব। ভাইরাসের কিছু বৈশিষ্ট্যের জীবের বৈশিষ্ট্যের সাথে মিলে যায়, আবার কিছু বৈশিষ্ট্য জড় বৈশিষ্ট্যের সাথে মিলে যায়। নিচে ভাইরাসের জৈব বৈশিষ্ট্য এবং জড় রাসায়নিক বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করা হলো, ব্যাস। এখন আমরা কি করব জানো? এখন আমরা ওই যে জ্বরের বৈশিষ্ট্য দিব 5টা, জীবের বৈশিষ্ট্য দিব 5টা, তাহলে আমাদের হয়ে যাবে। তো লিখতেছি ভাইরাসের জীব বৈশিষ্ট্য। তুমি চাইলে জীব দিতে পারো আগে, চাইলে জ্বর দিতে পারো আগে, তোমার ইচ্ছা। ভাইরাসের মধ্যে জীবে কী কী বৈশিষ্ট্য পাওয়া যায়? তো 1 নাম্বার, গঠনগতভাবে ভাইরাসের মধ্যে থাকে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন। তোমাদের কিন্তু ব্যাখ্যায় পড়াইছিলাম, ক্লাসের শুরুতে বলছিলাম ভাইরাস যদি কাটাকাটি করে দেখো কী পাই যাবা, 2টা জিনিস পাইবা, একটা নিউক্লিক অ্যাসিড, এটা হচ্ছে প্রোটিন। আর এগুলো কিন্তু জীবের মধ্যেই পাওয়া যায়, তার মানে এটা জীব বৈশিষ্ট্য, এটা বুঝছো কথা জি, বলে? স্যার। আচ্ছা, এরপরে 2 নাম্বারটা কি? 2 নাম্বার হচ্ছে উপযুক্ত পোষক কোষের অভ্যন্তরে ভাইরাস সংখ্যা বৃদ্ধি করতে সক্ষম, মানে ভাইরাস জীবদেহের মধ্যে সংখ্যা বৃদ্ধি করতে সক্ষম। তুমি যদি এইভাবেও লেখো তাহলেও হইব নিজের ভাষায়। তারা লিখছে উপযুক্ত পোষক কোষের অভ্যন্তরে ভাইরাস সংখ্যা বৃদ্ধি করতে পারে। তুমি লিখবা যে ভাইরাস জীবন্ত জীবের বা জীবদেহের ভেতরে প্রবেশ থাকাকালীন অবস্থায় সংখ্যা বৃদ্ধি করতে পারে। এই কথাটা নিজের ভাষায় লিখলেও হবে, কোনো সমস্যা নেই। গাড়ির মতো লিখতে হবে কোনো কথা নাই, বা বইয়ের মতো লিখতে হবে কোনো কথা নেই। বুঝতে পারছো লাইনটা? ওকে, এরপরে 3 নাম্বার, ভাইরাস সুনির্দিষ্টভাবে বাধ্যতামূলক পরজীবী। ওই যে বলছিলাম ভাইরাস অন্যের উপর ডিপেন্ড করে চলে সবসময়, নিজে নিজে কিছু করতে পারে না। তো এই জন্য কি ভাইরাসটা বাধ্যতামূলক পরজীবী। এরপর 4 নাম্বার, ভাইরাসে জিনগত পুনর্বিন্যাস ঘটতে দেখা যায়। চাইলে এখানে নতুন একটা পয়েন্ট দিতে পারো বই থেকে মিলায়া, যদি এটা না চাও দিতে ইচ্ছা তোমার। 5 নাম্বার, ভাইরাসের প্রকরণ ও পরিব্যক্তি দেখা যায়, রীতিই হবে, এটা একটা ইম্পর্টেন্ট। ভাইরাসের প্রকরণ ও পরিব্যক্তি মানে কি জানো? মিউটেশন, রূপান্তর, রূপটা চেঞ্জ হয়ে যায়। তোমরা জানো করোনা ভাইরাসের কিন্তু অনেকগুলো ভ্যারিয়েন্ট বের হয়েছে। ভ্যারিয়েন্ট মানে কি জানো? করোনা ভাইরাসের বংশের যে বিস্তার সেটা কিন্তু রূপটা চেঞ্জ করছে। এক সময় ছিল নর্মাল করোনা ভাইরাস, পরবর্তীতে করোনা ভাইরাস যখন আমাদের বংশবৃদ্ধি করছে আক্রমণাত্মক হয়েছে, আগের চাইতেও শতগুণ আক্রমণাত্মক হয়েছে। এরকম শোনো নাইকা নিউজের মধ্যে, পরবর্তী যে ভেরিয়েন্টটা আগের ভেরিয়েন্ট থেকে অনেকটা আক্রমণাত্মক, অনেকটা ছড়ায়া যায়, অনেকটা রোগাক্রান্ত করে, দ্রুত ছড়ায়া যায়, দ্রুত মৃত্যুনাশক করে ফেলে, বেশি ডেঞ্জারাস, এরকম শোনো নাইকা খবরের মধ্যে ভ্যারিয়েন্টের যে ইয়াগুলো বৈশিষ্ট্যগুলো শুনছিলা? শুনি নাই কিন্তু লাইভ দেখছি। আচ্ছা, ও শুনো নাই, লাইভ দেখছো? তো ভালো কথাই হলো, তা বড়টা দেখছো। বাকিরা যারা আসো, বাকিরা একটু যারা আসো তোমাকে জানাও, কথাটা কি বুঝতে পারছো? পরিব্যক্তি মানে কি? পরিব্যক্তি মানে হচ্ছে তোমার নতুন করে বিন্যাস হওয়া, বংশের যে ধারা নতুন করে উজ্জ্বল করা, নতুনভাবে তৈরি হওয়া, আক্রমণাত্মক হওয়া। কথা কি বুঝছো? বাকি একটু কথা বলো, চুপচাপ আছো কেন সবাই? ওকে, এত কষ্টে, এত কষ্টে। আচ্ছা বুঝছো, কিছু বলতেছো? আচ্ছা, বলছিলাম ঘুম চলে আসছে। ও আল্লাহ, রাত 12টা 2 বাজে তো ঘুম চলে আসাটাই স্বাভাবিক। আচ্ছা একটু ওয়েট করো, বাচ্চা কাচ্চা যারা আছো একটু ওয়েট করো, আমি একটু পরে শেষ করতেছি। আচ্ছা, এরপরে 6 নাম্বার, এদের অভিযোজন ক্ষমতা প্রতিরোধ
ক্ষমতা রয়েছে। এটা যদি না চাও দিতে সমস্যা নেই, পাশে দিলেই হবে। ভাইরাস একটি অনুরূপ ভাইরাস সৃষ্টি করতে পারে, মানে একটি ভাইরাস তার অনুরূপ ভাইরাস সৃষ্টি করতে, মানে একটি ভাইরাস তার মতো দেখতে একটা ভাইরাস তৈরি করতে পারে, এটা মনে রাখবা। শেষ এরপর লিখবো আমরা ভাইরাসের জ্বর ও রাসায়নিক বৈশিষ্ট্য। এগুলো জীবের শেষ। এখন জ্বর, ভাইরাসের মধ্যে কী কী জ্বর বৈশিষ্ট্য আছে আমরা বলছিলাম। ভাইরাস অকোষীয়, ভাইরাসের নিজস্ব কোনো কোষের আকার আকৃতি কিচ্ছু নাই। ভাইরাসটা অনুবীক্ষণিক জীব এবং ভাইরাসের মধ্যে কোনো রাসায়নিক উপাদান যেমন সাইটোপ্লাজমের মধ্যে মাইটোকন্ড্রিয়া, গলগি বডি কিচ্ছু নাই। বুঝছো? এই যে সাইটোপ্লাজম বিহীন রাসায়নিক পদার্থ। আচ্ছা, 2 নম্বর, পোষক দেহের বাইরে এদের কোনো জৈবনিক কার্যকলাপ ঘটে না। পোষক দেহের বাইরে এরা কোনো কিছু করতে পারে না, হাঁটাচলা, রান্নাবান্না, খাওয়া দাওয়া, বংশবিস্তার কিছু করতে পারে না। ওকে, এবার হচ্ছে জীবকোষের বাইরে সংখ্যা বৃদ্ধি করতে পারে না, বলছিলাম জীবকোষের বাইরে মৃত হয়ে থাকে, সংখ্যা বৃদ্ধি করতে পারে না। 4 নম্বর, ভাইরাসের আকারে বৃদ্ধি পায় না এবং পরিবেশের উদ্দীপ্ত সাড়া দেয় না। মানে এ লিখলেই হবে, ভাইরাস আকারে বৃদ্ধি পায় না, শেষ, এতটুকু লিখলেই হবে, বাকি আর লেখা লাগবে না। 5 নম্বর, এতে নিজস্ব কোনো বিপাকীয় এনজাইম নাই এবং খাদ্য গ্রহণ করে না, ফলে পুষ্টি প্রক্রিয়াও না। মানে ভাইরাস যখন বাইরে থাকলে কিন্তু কোনো কিছুই করতে পারবে না, খাবার দাবার কিছু খেতে পারবে না, শেষ। এবং 6 নম্বর, এদের মধ্যে শরীরবৃত্তিক কোনো প্রক্রিয়াই হয় না, যেমন শ্বসন, রেচন, চলন, বৃদ্ধি ইত্যাদি কিছুই নেই। এগুলো কখন নাই? যখন সে জীবদেহের বাইরে থাকবে তখন। কিন্তু জীবদেহের মধ্যে ঢুকলে সে শ্বসন করবে, রেচন করবে, চলন করবে, বৃদ্ধি করবে ইত্যাদি করবে। এগুলো সব জীবদেহের মধ্যে গেলে হবে, কিন্তু বাইরে কিচ্ছু হবে না। বুঝতে পারছো? এতটুকু কথা বইল, জোরে বইল, জোর, মানে কি যদিও ঘুম লাগতেছে। আচ্ছা, 12:03 বাজে, বেশি তো হয় না, আরেকটু কষ্ট করো, কষ্ট করে আসো, শেষ পর্যন্ত কষ্ট করে যাও একটু। আচ্ছা, এটা শেষ। এখন এই 2টা বৈশিষ্ট্যের জন্যই ভাইরাসকে কখনো জীব বলা হয়, কখনো জ্বর বলা হয়। আচ্ছা, আমার এটা শেষ, আমাদের আর 2টা মাত্র প্রশ্ন আছে, একটু ওয়েট করো। প্রশ্নগুলোর ব্যাখ্যা দেওয়া লাগবে না তেমন, মানে জাস্ট আমি তোমাকে প্রশ্নগুলো ধরা দিব, বাকিগুলো তোমরা এমনি করতে পারবা। একটু ওয়েট করো, আমি একটু সময় দাও, ডোন্ট মাইন্ড। কষ্ট যেহেতু করতেছো একবারে কইরেই যাও। পরবর্তী সৃজনশীলটা আমি নিয়ে বের করি, আমি জাস্ট তোমাদেরকে প্রশ্ন ধরায় দিব, বাকিটা তোমরা এমনি করতে পারবা। এবার দেখো, এটা হচ্ছে আমাদের চট্টগ্রাম বোর্ড 22 সালে আসা প্রশ্ন। তোমরা দেখতে পাচ্ছ এখানে 2টা চিত্র দেওয়া আছে, দেখছো? বললাম না ভাইরাস মানেই চিত্র দিয়েই ভাইরাস দিবে, মানে ভাইরাসের এক্সিলেন্ট, গুড। এই তো নমুনা এ হচ্ছে টিটু ফাস্ট ভাইরাস, নমুনা বি হচ্ছে ব্যাকটেরিয়া, গুড। এখন বলছে কি দেখো, গণঙে নমুনা এ জীব ও জ্বরের মধ্যে সেতু বন্ধন ব্যাখ্যা করো। কবিতা, তোমার মনে এটাই প্রশ্ন ছিল, দেখো তো, সেতু বন্ধন না, যোগসূত্র বা সেতু বন্ধন? না স্যার, এটা না। তাহলে কোনটা? তুমি দেখো, এটাই তো ছিল, যোগসূত্র বা সেতু বন্ধন একই কথা। এটাই যোগসূত্র বা সেতু বন্ধন একই জিনিস। ওকে, আচ্ছা, তো এটা আমি ব্যাখ্যা দিব কীভাবে, যদি বলে উদ্যোগের চিত্রটা জীব ও জ্বরের মধ্যে সেতু বন্ধন, এটা কেমনে আমি ব্যাখ্যা দিব? এটার মানে কি জানো? জীব ও জ্বরের মধ্যে সেতু বন্ধন মানে হচ্ছে এই চিত্রটা, এই যে জীবাণুটা আছে, এই যে অণুজীবটা আছে, এই অণুজীবটা একসময় জীব হিসেবে থাকে, একসময় জ্বর হিসেবে থাকে। মানে জীব আর জ্বরের যে জগৎ, জীব জগৎ, জ্বর জগৎ, এই 2টার মাঝামাঝি থাকে। অর্থাৎ এই 2টা জগতের মধ্যে যদি একটা সেতু বন্ধন করি। আরেকটা কোশ্চেন কি বলো? যে ভাইরাস দ্বারা সৃষ্ট একটি উদ্ভিদ রোগ এবং একটি প্রাণী রোগ বর্ণনা দাও। আচ্ছা, এটা আমি তাহলে রোগের বিষয় তো পরে বলবো নে, আলাদা করে তোমাকে, রোগেরটা পরে, রোগ তো পরে আছে, এখন তো হচ্ছে বৈশিষ্ট্য। ওকে, একটা তো পাইছো, একটা উত্তর পাইছো না, রোগের যে ইয়াটা, এটা আমি পরে তোমাকে দিয়ে দিব নে, কোনটা পড়লে হবে, ঠিক আছে? বুঝতে পারছো কবিতা? এখন টপিক তো হচ্ছে আমার বৈশিষ্ট্য, এটা নিয়ে আমি দিলাম। আচ্ছা, বাকি আমি পরে আলোচনা করে দিব না আলাদা করে। আচ্ছা, তো এটা শেষ। এখন জীব ও জ্বরের মধ্যে সেতুবন্ধন মানেছে আমার এই জীবটা, মানে এই অণুজীবটা জ্বরের মধ্যেও পুরোপুরি নাই, জীবের মধ্যেও পুরোপুরি নেই, মাঝামাঝি আছে। মাঝামাঝি মানে যোগসূত্র বা কম্বিনেশন, মানে কানেকশন, 2টার মধ্যে কানেকশন করে আসছে, এই জন্য তাকে বলা হয় সেতুবন্ধন। তো এটা কেমনে দিব? তো আমি লিখতেছি, তো একটু দেখো, আমি জাস্ট একটু পড়ি। উদ্দীপকের নমুনা এই অণুজীব হলো টিটুফাস ব্যাকটেরিয়া বা ব্যাকটেরিওফাজ যাকে বলে, বা ফাজ ভাইরাস। আমরা জানি ভাইরাস অতি অনুবীক্ষণিক জীব, এটা হাবিজাব অনেক কিছু, অনেক সময় আমাদের জীবের মতো কাজ করে, জ্বরের মতো কাজ করে। ভাইরাসকে জীব ও জ্বরের যোগসূত্র বলা হয়। কেন বলা হয়? এই হচ্ছে জ্বরের বৈশিষ্ট্য,
তারপর হচ্ছে জীব বৈশিষ্ট্য, মানে এটা হচ্ছে জীব বৈশিষ্ট্য 1 2 3 4 5। এরপর হচ্ছে লাস্টে জড় বৈশিষ্ট্যগুলো। ভাইরাসকে কেন জীব ও জড়ের যোগসূত্র বলা হয়? ভাইরাসের মধ্যে জীবের বৈশিষ্ট্যও আছে, জড়ের বৈশিষ্ট্য আছে, দুটো একসাথে থাকাতে ভাইরাসকে আমার যোগসূত্র বলা হয়। এই বৈশিষ্ট্যগুলো দেওয়ার পরে তুমি লিখবা লাস্টে একটু কথা লিখবা যে প্রাণ রসায়নবিদগণ ভাইরাসের জড় বৈশিষ্ট্যসমূহকে প্রাধান্য দেন। মানে কিছু কিছু বিজ্ঞানী ভাইরাসের জ্বর বৈশিষ্ট্যগুলোকে প্রাধান্য দিয়ে ভাইরাসকে জ্বরের মধ্যে নিয়ে আসতে চান। কথা কি বুঝছো? জি স্যার। আর বাকি অর্ধেক দল বিজ্ঞানী আছে যারা ভাইরাসের জীবের বৈশিষ্ট্য নিয়ে প্রাধান্য দিয়ে ভাইরাসকে জীবের জগতে নিয়ে আসতে চান। তো এটাই বলতেছে যে বিজ্ঞানীগণ প্রাণ রসায়নবিদগণ ভাইরাসের জড় বৈশিষ্ট্যগুলোকে প্রাধান্য দেন, অপরদিকে অণুজীব বিজ্ঞানীগণ ভাইরাসের জীব বৈশিষ্ট্যগুলোকে প্রাধান্য দেন। এই জন্য ভাইরাসকে জীব ও জ্বরের যোগসূত্র বা সেতুবন্ধন বলে। এই লাস্টের লাইনটা বলে দিলেই তোমার পুরো উত্তরটা পরিপূর্ণভাবে কমপ্লিট। এবার বুঝতে পারছো কোন প্রশ্নটা কীভাবে লিখতে হবে? জি স্যার, বুঝছি। থ্যাংক ইউ। বাকিরা যারা আছে মুশফিক, হামিম, নাবিলা, বুশরা। স্যার বুঝছি। ওকে, স্যার বুঝতে পারছি। ঘুম আসতেছে, একটু ওয়েট করো, লাস্ট আরেকটা প্রশ্ন আছে। হ্যাঁ, এটাই শেষ, তাহলে আমাদের এই টপিক বিদায়। আমি তোমাদের তো পড়ায়া দিই এমনভাবে যাতে তোমরা কোনোভাবে আটকায় না পড়ো ইনশাল্লাহ। ওকে, তো চলো আমরা এখন যাই। লাস্ট অফ অল চট্টগ্রাম বোর্ড 2017 সালে আসা প্রশ্ন। এখানে বলতেছে একটু খেয়াল করো যে এক্স ও ওয়াই উভয়ই জ্বর আক্রান্ত হলেও প্রকাশিত লক্ষণ ভিন্ন। এক্সের প্রচণ্ড মাথা ব্যথা সহ অস্থির সন্ধি ব্যথা এবং চামড়ায় লাল রেশ দেখা যাচ্ছে, আর ওয়াইয়ের কাঁপুনি সহ জ্বর এবং বমি ভাব এবং রক্ত স্বল্পতা দেখা দিয়েছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা তো এগুলো রোগ নিয়ে আলোচনা করতেছি, রোগের মধ্যে তো কিছু বুঝলাম না, কি বলছে। যাই হোক, এখন আমি দেখি গণনা কি বলছে যে এক্স যে জ্বরে আক্রান্ত সেই জীবাণুটিকে জ্বর ও জীব জ্বরের যোগসূত্রে বলা হয়, বিশ্লেষণ করো। দেখছো, তোমরা কিন্তু উদ্দীপক না বুঝলেও প্রশ্ন করে বুঝছো এটা কি বলছে। এটা কি ব্যাকটেরিয়া বলছে না ভাইরাস বলছে? গুড। দেখছো, তারা কিন্তু হ্যাঁ প্রশ্নের মধ্যে ক্লু দিয়ে দিয়েছে। আমরা উদ্দীপকটা বুঝতেছিলাম না যে উদ্দীপকের রোগগুলো কি ব্যাকটেরিয়ার রোগ নাকি ভাইরাসের রোগ। এখন বুঝছি যে এক্স যে রোগে আক্রান্ত হয়েছে সেটা ভাইরাস জনিত রোগ, কারণ কি জীব ও জ্বরের যোগসূত্র বলা হয়। তো দেখছো প্রশ্ন কেমনে ঘুরে আসতে পারে, প্রশ্ন তোমাকে ঘুরায় পেঁচে কেমন দিতে পারে, তোমাকে বুঝতে হবে। বুঝতে পারছো কথাটা যা বললাম? জি স্যার। আচ্ছা, এখন বলি ভাইরাস জ্বরে যে আক্রান্ত হয় তার নাম কি জ্বর? ভাইরাস জ্বরে যে আমরা আক্রান্ত হই, কমন জ্বর একটা আমাদের, মশা কামড় দিলে যে জ্বরটা হয়, বলো তো? ডেঙ্গু জ্বর। এক্সিলেন্ট, ডেঙ্গু জ্বর। ভেরি গুড, এই তো বুঝতে পারছো, ডেঙ্গু জ্বর। তো যাই হোক, আমি লিখে দিব যে উদ্দীপকের এক্স ডেঙ্গু জ্বর আক্রান্ত। ডেঙ্গু জ্বরটি ফ্ল্যাভি ভাইরাস নামক এক ধরনের ভাইরাস দ্বারা সংঘটিত হয়। তো ফ্লাভি ভাইরাসের চিত্র মনে হয় দেখানো হয় না, যাই হোক দেখে নিও। ভাইরাসকে জীব ও জ্বরের যোগসূত্রে বলা হয় কেন? হাবিজাবি ভাইরাসের মধ্যে 2 রকম বৈশিষ্ট্য আছে, জীব ও জ্বর। তারপর বৈশিষ্ট্যগুলো দিয়া সুন্দরভাবে লাস্টে এগিয়ে বলে দিবা যে এক দল বিজ্ঞানী বলছে এটা জীব, এক দল বিজ্ঞানী বলছে এটা জ্বর। শেষ। এই জন্য ভাইরাসকে জীব ও জ্বরের মধ্যে সেতুবন্ধন বলা হয়। এই হচ্ছে আমাদের আজকের ক্লাসে ভাইরাসের জীব ও জ্বরের বৈশিষ্ট্য সম্পর্কে লাস্ট সৃজনশীল প্রশ্ন। সবাইকে বুঝতে পারছো পুরো ক্লাসটা ভালো করে? জি স্যার, বুঝছি। থ্যাংক ইউ সো মাচ। তো আজকের মতো আমাদের প্রথম লেকচারটা এখানেই কমপ্লিট।